ঝুপড়ির মধ্যে দিয়ে মৃদু স্বরে কথা ভেসে আসছিল। সেই সাথেই চারপাশের জমাটবদ্ধ আধারকে দূর করেছিল আগুনের হলদেটে শিখা। ওই আগুনের একদম পাশেই গুটিসুটি মেরে বসেছিল একজন। তার হাতে ছিল একটা কিছু, তাও আবার কলা পাতায় মোড়া। আর ঠিক তার সামনেই একজন বসে থেকে নিবিষ্ট মনে মাটির ওপরেই কিছু একটা যন্ত্র নির্মাণ করছিল। মুঠির মধ্যে থাকা ছাই বর্ষের গুঁড়ো দিয়ে ওই যন্ত্রটা যেভাবে সে নির্মাণ করছিল তাতে তার দক্ষতার পরিচয় পাওয়া যাচ্ছিল। বাইরের আকাশে জেগে উঠেছিল যে কটা তারা, সেগুলো এইবার ঢেকে গেল মেঘের আড়ালে। ওই তান্ত্রিক নিজের কাছে রাখা একটা সিঁদুর মাখা নরকরটি নিয়ে সেইটা চতুর্মুখ যন্ত্রের উপর রেখে দিল। তারপর ওই কঙ্কালের মাথাটার উপরে ছিটাতে শুরু করলো মালসায় গুলে রাখা রক্ত চন্দনের ফোঁটা। সেই সাথেই চলতে লাগলো বেশ কিছু দুর্বোধ্য মন্ত্রস্তুতি। সংস্কৃতে উচ্চারিত ওই মন্ত্র শুনে কিছুই বুঝতে পারল না সামনে সভায় বসে থাকা ব্যক্তিটা, কিন্তু তার মাথা ঝিমঝিম করছিল। আগুনের শিখাটা নিজে থেকেই এইবার যেন ফুঁসে উঠল, আর তার মধ্যে থেকে নির্গত হতে লাগলো নিখস কালো বর্ণের ধোঁয়া। ওই ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে ঊর্ধ্বগামী হচ্ছিল ঠিকই, কিন্তু এইবার ওই তান্ত্রিক যখন নিজের মুঠোতে বেশ কিছুটা গুঁড়ো চাল নিয়ে সেইটা মুখের সামনে তুলে ধরে ফু মেরে আগুনে নিক্ষেপ করল, ওই সময় ঘটে গেল কাণ্ডটা। শুধু কি তাই, ওই তান্ত্রিক নিজের ঝোলা থেকে বের করলো একটা মাদুলি। ওই মাদুলিটা সে এইবার নিজের কটা চোখের দৃষ্টি নিয়ে একবার শুধু দেখল, তারপর সেইটাও বিনা দ্বিধায় ফেলে দিল আগুনের ওপর। আর নিক্ষেপ করার সাথে সাথে আগুনের বর্ণের মধ্যে এলো এক সাময়িক পরিবর্তন। আগুনের রং হলদেটে থেকে বেগুনি আভাযুক্ত হয়ে গেল, আর তার থেকে নির্গত কালো রঙের ধোঁয়াটা এইবার একটা আকার নিতে শুরু করলো, এবং কোত্থেকে ভেসে এলো একটা চিৎকার। এই চিৎকার শুনেই আশেপাশের গাছগুলো থেকে পালিয়ে গেল ঝাঁকে ঝাঁকে বেশ কিছু পাখির দল। দূর থেকে ভেসে আসছিল বেশ কিছু শব্দ। নিশাচর একটা পেঁচা এসে ঘুরতে শুরু করলো ওদের মাথার ওপর। ওই ব্যক্তিটি এইবার রীতিমতো ভয় পেয়ে বলে উঠল, এ কি হচ্ছে? এই পাখিটা আমাদের মাথার উপর যেভাবে উড়ে বেড়াচ্ছে, তাতে তো আমাদের যে কোনো সময় বিপদ হতে পারে। না, তুই চিন্তা করিস না, এইগুলো আমার তন্ত্রক্রিয়ার ফল। তুই শুধু চুপ করে আমার সামনে বসে থাক, একদম নড়বি না। মনে আছে তো আমার বলা কথাগুলো? আর শোন, তুই বলেছিস তো ওকে আসতে, এইখানে না এলে আমি কিন্তু তার কোনো প্রত্যক্ষভাবে ক্ষতি করতে পারবো না। এইবার ওই অজ্ঞাত ব্যক্তি কিছুটা সাহসে ভর করে নিজের গলায় পরিহিত একটা মা দুর্গা লকেট চেপে ধরে প্রতিজ্ঞার স্বরে বলে উঠল, আমি ওকে বলে এসেছি, ঈশ্বরের নামে শপথ করে বলতে পারি। তান্ত্রিক কিন্তু আর কোনো প্রত্যুত্তর দিল না, বরং সে এইবার ওই আকার নিতে থাকা কালো কুণ্ডলীর দিকে চাইল। সামনে বসে থাকা ওই ব্যক্তিটিও একইভাবে তান্ত্রিকের দৃষ্টি অনুসরণ করে চেয়ে রইল সেই দিকেই। ওই কালো ধোঁয়াটা আকার নিচ্ছে ধীরে ধীরে, আর ওই আকারটা ধীরে ধীরে পরিণত হচ্ছে মানুষের মতো, কিন্তু অনেকটা সাদৃশ্যপূর্ণ হলো সামনে বসে থাকা ওই ব্যক্তির সাথে। ধোঁয়ার আচ্ছাদন থেকে যখন ওই ব্যক্তিটি সম্পূর্ণ বেরিয়ে এলো, তখন দেখা গেল যে সামনে বসে থাকা ব্যক্তি অর্থাৎ চিন্ময়ের সাথে তার কোনো বৈসাদৃশ্যই নেই। চিন্ময় নিজের দুই চোখ রোগড়ে এইবার বলে উঠল, এ কি? এ যে আমার মতোই হুবহু দেখতে। এসবের মানে কি? আমি এসেছি অন্য কারণে, আর আপনি এ কি করলেন? তান্ত্রিক ওই কথায় কর্ণপাত করল না, চোখের ইশারায় শুধু বাইরের দিকে নির্দেশ করল। আর ওই তান্ত্রিকের কথাটাই আগুনের ধোঁয়া থেকে সৃষ্টি হওয়া ওই জীবটা বেদ বাক্যের মতোই মনে করে বাতাসে ভর করে উঠল।
এইবার আগুনের আবাতেই চোখে পড়ল চিন্ময়ের। তার পা দুটি উল্টো দিকে ঘুরিয়ে রাখা, আর তার মুখটা তার মতো হলেও সেই মুখের ত্বক কিন্তু বিবর্ণ প্রায়। বাইরে রাখা ছিল কিছু একটা, সেই দিকে ওই ছায়ামূর্তি এগিয়ে গেল, আর এগিয়ে গিয়েই দেখলো যে একটা মৃত শিয়াল পড়ে আছে। তাই দেখে নকল চিন্ময়ের জিভটা লকলকিয়ে উঠল। ভেতর থেকে উল্লসিত হওয়ার শব্দ দুজনের কানেই চলে গেল। তারপর একটা কচ্ছমচের শব্দ ভেসে এলো কানে। গ্রামের গরিব চাষি চিন্ময় দুই কানে চাপা দিয়ে চোখ বুজে বসে রইল, কিন্তু ওই তান্ত্রিক থেমেছিল না। সে বারবার নিজের রুদ্রাক্ষের মালাটা তুলে নিয়ে কিসব মন্ত্র যেন বিড়বিড় করে পড়তে লাগলো। প্রতিটি মন্ত্রের ধ্বনির মধ্যে ছুরির ফলার মতোই ছিল এক একটা ধার, যা শুনলে সাধারণ মানুষের অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠবে। খানিক পরেই ওই ছায়ামূর্তি বাতাসে ভর করেই আবার এগিয়ে এলো তান্ত্রিকের কাছে। তান্ত্রিক অদ্ভুত মুদ্রা করে কি যেন বলে উঠল, আর ওইখান থেকেই ওই ছায়ামূর্তিটা হো 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 করে অট্টহাসি করতে করতে যেন বাতাসে মিলিয়ে গেল। বাতাসে মিলিয়ে গেল ঠিকই, কিন্তু ওই সময় একটা কুকুরের কান্নার স্বরও ভেসে এলো, যা কাঁপিয়ে দিল চিন্ময়কে। আকাশে ওই সময় ঘনিয়ে এলো এক রাশ কালো মেঘ, আর ওই মেঘের কারণেই শুরু হলো বৃষ্টি। পাতা চুইয়ে জলের ধারা নেমে যাচ্ছিল। অন্যের অনিষ্ট করাটা যে বিকৃত মানসিকতার মানুষের ধর্ম, সেইটা আমরা খুব ভালো করেই জানি। গ্রামের মধ্যে চিন্ময় নামে একটা ছেলে, যে কিনা লোকচক্ষুর আড়ালে ঘাঁটি গেড়ে বসা এক নিম্ন শ্রেণীর তান্ত্রিকের কাছে যায় একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। এই উদ্দেশ্য পূরণের জন্য সে সব কিছু করতে প্রস্তুত। তান্ত্রিক তাকে বিধান বাতলে দেয়, আর তন্ত্রক্রিয়ার শক্তি প্রয়োগ করে সম্পূর্ণ তার মতোই দেখতে একজনকে নিজের মন্ত্র বলে তৈরি করে, যে কিনা চিন্ময়ের উদ্দেশ্য সফল করতে সিংহভাগ ভূমিকা পালন করবে। কিন্তু কি উদ্দেশ্য তার? যেইখানে গ্রামের কোনো লোক ওই তান্ত্রিকের ত্রিসীমানায় যেতে ভয় পায়, সেইখানে কি এমন ঘটল চিন্ময়ের জীবনে যা তার ভয়কে মুছিয়ে ওই তান্ত্রিকের শরণাপন্ন হতে বাধ্য করল? তারনাথ তান্ত্রিক নিজেও এই বিষয়টা জেনে প্রথমে অবাক হয়েছিলেন। উনি কি এই রহস্যের কিনারা করতে পারবেন? চিন্ময়ের জীবনে কি তার অজ্ঞাত সারে কোনো ভয়ঙ্কর কিছু ঘনিয়ে আসছে? শুরু হচ্ছে আজকের কাহিনী, তারনাথ তান্ত্রিক ও অষ্টভৈরবের মারণ ক্রিয়া। শুনতে থাকুন। নিদ্রামগ্ন ছিল তন্ময় নিজের বিছানায়। ঠিক তার পাশেই তার স্ত্রী শতরূপাও পাশ ফিরে ঘুমিয়েছিল। কিন্তু শতরূপার ঘুমটা বেশ পাতলা, তাই সে বুঝতে পারল যে তার স্বামী এপাশ ওপাশ করছে, কিন্তু কেন সেটার ধারণা তার হলো না। এইবার সে উঠে বসল। পাশেই থাকা জানালা দিয়ে সে দেখল যে বৃষ্টি পড়ছে, আর জানালার গড়াদের ফাঁক দিয়ে বৃষ্টির ছাড় ঢুকে নষ্ট করে দিচ্ছে বিছানাপত্র, এবং তন্ময় যে শুয়ে শুয়ে ভিজছে সেই খেয়াল তার নেই। সে উঠে পড়ল, আর মাটিতে পা রাখতেই কিছু একটা যেন তার পায়ে চেপে ধরল। শুধু তাই নয়, শতরূপা বলতে গেলে প্রায় হোঁচট খেয়েই পড়ল পাশে থাকা চেয়ারটার উপরে। হ্যারিকেনটা বেশ নিভু আঁচে ছিল, সেইটাকেই সে উস্কে দিল। এইবার এক হাত দিয়ে তুলে দেখলো ঘরের মধ্যে কিছু আছে কি না, কিন্তু কই, কিছুই তো নেই। সে আর দেরি না করে জানালাটা বন্ধ করে দিল, আর সেই সাথেই সে আবার শুনল তন্ময়ের গলার স্বর। সে তাড়াহুড়ো করে বলছে নিজের ঘুম জড়ানো কণ্ঠে, শতরূপা, শতরূপা, তুমি কই?
ওরা যে আমাকে নিয়ে যেতে এসেছে। শতরূপা, শতরূপা, তোমার হাতটা আমায় দাও, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। কি আষ্টে গন্ধ, আমাকে এখান থেকে নিয়ে চলো। এ কি শতরূপা, তুমি চুল খোলা রেখে আমার দিকে ওইভাবে এগিয়ে আসছো কেন? তোমার কি হয়েছে? না 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 না, আমার থেকে দূরত্ব বজায় রাখো। আমি যে আর পারছি না সহ্য করতে। দূরে চলে যাও, দূরে চলে যাও বলছি। শতরূপা এইবার ভয় পেয়ে হ্যারিকেনটা স্বামীর মাথার দিকে ধরে দেখল যে তন্ময়ের চোখটা বোঝা থাকলেও দুপাশ দিয়ে এবং ঠোঁটের কোণ দিয়ে রক্তের একটা ধারা বেরুচ্ছে, আর তার দেহ থেকে ভেসে আসছে বিশ্রী একটা কটু গন্ধ। আর তার মধ্যেই তন্ময় ভুলভাল কথা বলে যাচ্ছে। আসল কারণটা কেউই ধরতে পারছে না। সেইবার তন্ময়কে ডাকতে শুরু করলো। ওগো, তোমার কি হয়েছে? হ্যাঁ, ঘুমের ঘরে তুমি এসব কি বলতে শুরু করেছো? এই যে কথা বলছো না কেন? এই কারণেই আমি কলকাতা থেকে এখানে আসতে চাইনি। কি গো, কেন যে এলাম, কিন্তু তুমি তো আমার কথা শুনলেই না। তোমার এই পৈতৃক ভিটের প্রতি যেন প্রাণ উথলে উঠলো। এই যে কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? ও ভগবান, এখন আমি কাকে ডাকি, কাকে? চরম বিপদের মধ্যেই শতরূপা পায়চারি করতে থাকে। সে কোনো কথাই ভাবতে পারছিল না। এমন সময় তার মাথায় খেলে গেল যে চিন্ময়ের কথা। চিন্ময়ের বন্ধু, তার স্বামী। এই বিপদের দিনে কি তাকে ডাকলে পাওয়া যাবে না? কিন্তু এই বৃষ্টির মধ্যে হঠাৎ করে বাইরে একা মেয়ে মানুষের বেরিয়ে যাওয়াও তো উচিত নয়। গ্রামের কোনো কিছুই সে চেনে না, আবার তার পরনে কিছু সোনার গহনাও আছে। কানের দুল আর নাক চাবি, এই দুটিই বেশ দামি। বিবাহ বার্ষিকীতে গড়িয়ে দিয়েছিল তন্ময় তাকে, তাই সে এইটার গুরুত্ব বেশ বোঝে। কিন্তু তার ভাবনার অবসান ঘটল, কেননা হঠাৎ করে বৃষ্টির মধ্যেই সে শুনল একটা পায়ের শব্দ। ওই শব্দ শুনেই সে কান খাড়া করল, এবং তারপর ওই পায়ের শব্দটা তাদের সদর দরজার বাইরে টোকার রূপ নিল। বার তিনেক টোকা মারার শব্দ হলো দরজায়। শতরূপা একবার জিজ্ঞাসা করল সন্দিগ্ধ কণ্ঠে, কে কে দরজার বাইরে দাঁড়িয়ে আমাকে ডাকছে? আমি তন্ময়ের বন্ধু চিন্ময়। দরজাটা খুলুন, একটু দরকার আছে বৌদি। গলার স্বরটা শুনে এইবার আশ্বস্ত হলো শতরূপা। সে এইবার দরজা খোলার জন্য যেই না বিছানা থেকে উঠতে যাবে, অমন সময় তন্ময় চিৎকার করে বলে উঠল, না শতরূপা, না, দরজাটা খুলো না। দরজা খুললে ও যে এসে ঢুকবে, ও যে আমাদের মেরে ফেলবে। দোহাই তোমার, দরজাটার খিলে শক্ত কিছু এঁটে দাও, যাতে ও ঢুকতে না পারে। কথাটা বলে উঠতেই শতরূপা এবার তার দিকে চাইল। তারপর দেখলো কথাটা মোটেই তন্ময় জাগ্রত অবস্থায় বলেনি, বরং সে ওই কথাগুলো বিছানায় ছটফট করতে করতে বলছে এক নাগাড়ে। শতরূপা কিন্তু মোটেও এইসব গ্রাহ্য করল না। সে কথাগুলোতে কর্ণপাত না করেই দরজার খিল খুলে দিল, আর দেখল দরজার বাইরে নিকষ কালো আঁধারে একটা বিড়াল তার চৌকাঠের সামনে দিয়ে চলে গেল। আর ওই বিড়ালের চোখ দুটির মনি উজ্জ্বল ভাবে চলছে। শতরূপা প্রথমে কিছুই দেখতে পেল না। সে একবার চোখ দুটো ভালো করে রুগড়ে নিয়ে তারপর আবার দেখার চেষ্টা করলো, আর ওই সময় বাইরে প্রচন্ড একটা শব্দ করে বাজ পড়ল। তাদের বাড়ির পেয়ারা গাছটা দাউ দাউ করে জ্বলে উঠল, আর ওই আলোতে সে দেখলো খালি গায়ে দাঁড়িয়ে আছে চিন্ময়। তার সর্বাঙ্গ গড়িয়ে বৃষ্টির জল পড়ছে, আর চোখের দৃষ্টি সোজা শতরূপার দিকে। সে এইবার বেশ অবাক হয়ে বলে উঠল, আরে আপনি এখানে এত রাতে কি করছেন? তন্ময়কে একবার ডেকে তুলুন, ওকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে, নইলে যে অনর্থ হয়ে যাবে। দয়া করে একবার ডেকে দিন। কিন্তু এত রাতে আমার স্বামীকে কোথায় নিয়ে যাবেন? আর সে এখন ঘুমে আচ্ছন্ন, আর তারপর আপনি এসে তাকে ডেকে তুলে নিয়ে যাবেন কোথায়? সময় দেখে তো রাত্রির দ্বিপ্রহর বলেই মনে হচ্ছে। তন্ময়কে আমার সাথে যেতে হবে, ওকে ডেকে দিন। চিন্ময়ের কথার মধ্যে
কেমন যেন নিরলস একটা ভাব কানে ঠেকলো শতরূপার। সে এবার ফিরে এলো বিছানায়। তারপর বহু ডাকাডাকির পরে ডেকে তুলল তন্ময়কে। বেশ ক্লান্ত দেখাচ্ছিল তন্ময়কে। তারপরে শীতল পরিবেশেও তার পরনের রাত্রির পোশাক একেবারে ভিজে গিয়েছিল ঘামে। ফলে সে আর কোনো কথা বলতে পারল না। একবার শুধু চাইল বাইরের আধারের দিকে। তারপর বিনা বাক্য ব্যয়ে সে বেরিয়ে গেল। অনেকবার জানতে চাইল চিন্ময়ের কাছে কোথায় তাকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু উত্তরে ওই একই কথার পুনরাবৃত্তি হয়েছে। খুব দরকার আছে, তাই ওকে নিয়ে যাচ্ছি। এই কথাটাই বলে উঠল শুধু চিন্ময়। তারপর বৃষ্টি স্নাত ভেজা মাটির পথ ধরে ওরা জমাট বাঁধা আধারে প্রবেশ করল এবং ধীরে ধীরে শতরূপার দৃষ্টিসীমার বাইরে চলে গেল। ঠিক ওই সময় ঠাকুরের সিংহাসনে জ্বলতে থাকা প্রদীপটাও নিভে গেল। প্রদীপের নিভে যাওয়া কিসের সংকেত সেটাই বুঝতে পারল না শতরূপা। সে ভীত কণ্ঠে বলে উঠল, এ কি, উনি চলে যাওয়ার পরে আমার ঠাকুরের সিংহাসনের সদা জ্বলন্ত প্রদীপটা নিভল কেন? আজকে যে কৌশিকী অমাবস্যার অমানিসার আধার, ওটাই তো গুরুদেব আমাকে সংসার আর স্বামীর কল্যাণের কারণে জ্বালিয়ে রাখতে বলেছিলেন সেই প্রদীপ। যে ঘরে তন্ময় আর শতরূপার ছোট্ট সংসার, সেইখানে বহু প্রাচীন আমলের একটা সিংহাসন ছিল। ওইখানে পূর্বপুরুষদের কুলদেবী মা তারার চিত্রের সামনে জ্বলন্ত প্রদীপ ছিল। ওইটাই গোটা অমাবস্যার দিন জ্বালিয়ে রাখার নিয়ম। তন্ময়রা ব্রাহ্মণ বংশোদ্ভূত, আর তাদের কুলদেবী হলেন মা তারা। ফলে এই বিশেষ দিনে তারা মায়ের পুজো করে ওই প্রদীপ জ্বালিয়ে রাখতেই হয়। ওই কথাটাই পই পই করে বলে দিয়েছিল তন্ময়ের মা তার গৃহবধূকে, আর ওইটাই মেনে এসেছিল এতদিন সে। যদিও সে থাকে কলকাতায়, কিন্তু এই নিয়মটা সে মেনে চলে বারংবার। অনেক আগে পর্যন্ত এই মূর্তির প্রতিষ্ঠার সময় এক তান্ত্রিক, যে কিনা তারাপীঠ থেকে এসেছিল তন্ময় পরিবারকে সংকট থেকে রক্ষা করতে, আর শুধু তাই নয়, ওই পরিবারকে রক্ষা করার পরেই তাদেরকে দীক্ষাদান করেছিল। আর চলে যাওয়ার সময় একটা শিলামূর্তির দান করেছিল, আর ওই শিলাটাই এখন এই গ্রামের মন্দিরে রয়েছে। আর তাদের বংশের লোকরা ছবি দেখেই পুজো করে। তাই ওই ছবির সামনে যখন এই প্রদীপটা নিভে গেল, তখন সে বেশ অবাকই হলো বটে। এইবার সে একবার বাইরে বেরিয়ে তাকালো, তারপর বলে উঠল চিৎকার করে, ওগো শুনছো? কই গেলে তুমি? কোথায় গেলে? চলে আসো। কিন্তু নিশুতি রাত্রে কেউই তাকে দিল না কোনো উত্তর। বরং তার পরিবর্তে ওগলার বনে ঘুরে বেড়ানো কিছু শিয়াল তাদের অপার্থিব ডাকে ভরিয়ে তুলল পরিবেশ। মাথার উপর জেগে থাকা দুই একটা তারা যেন ভয় পেয়ে তাদের মুখ লুকিয়েছে। অনেকক্ষণ ধরেই পথ হাঁটছিল তন্ময়। পায়ের নিচে চলার পথটা আর মসৃণ নেই। উঁচু নিচু পথের মধ্যে দিয়ে সে চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ল মাটিতে। আর কি, ওইখানেই পড়ে গিয়ে সে এবার হুঁশ ফিরে পেল। মাথায় তার আঘাত লেগেছিল বেশ। এইবার সে মাথার ওই ক্ষত জায়গাটায় হাত দিয়ে দেখল যে হ্যাঁ, রক্ত বেরুচ্ছে। কিন্তু সে চোখ মেলে চাইল এবং নিজেকেই জিজ্ঞাসা করল, আরে আমি এখানে এলাম কি করে? আর আর এখানে এত অন্ধকার কেন? আর শতরূপাই বা কোথায় গেল? শতরূপা, এই শতরূপা! হঠাৎ করেই সে দেখল যে তার সামনে একটা হাত বাড়িয়ে কেউ যেন তাকে তুলে ধরতে চাইছে। ও মুখ তুলে দেখল যে হ্যাঁ, তার স্ত্রী দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, শতরূপার ঠোঁটের করে হাসিটাও সে দেখতে পেল। আর ওই হাসির মধ্যে মোটেই ভালো কিছু ছিল না। দুই পা পিছিয়ে গেল তন্ময়। তারপর সন্দিগ্ধ স্বরে বলে উঠল, এ কি শতরূপা, এই আধারে তুমি আমাকে কোথায় নিয়ে এলে? আরে এসো না, একটা জায়গায় তোমাকে নিয়ে যেতে চাই। কোনো ভয় নেই,
আমার সাথে থাকলে তোমার কোনো ভয় হবে না। যাব আর চলে আসবো। নিজের থেকেও বেশি বিশ্বাস করতো তন্ময় নিজের স্ত্রীকে। সে উঠে নিজের জামা প্যান্ট ভালো করে পরিষ্কার করতে করতে এগিয়ে গেল। ধীরে ধীরে তার কানে প্রবেশ করলো কর্কশ কণ্ঠের মন্ত্রধ্বনি, আর ওই মন্ত্রধ্বনির সাথেই সে দেখতে পেল ঝুপড়ি, আর সেখান থেকে বিচ্ছুরিত হওয়া সেই হলদেটে আলো। সেইবার বলে উঠল, শতরূপা, এ কোথায় নিয়ে এলে তুমি আমাকে? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। কিন্তু সে আর কিছুই বুঝতে পারল না। সে দেখল যে শতরূপা চুপ করে ওর ঝুপড়ির সামনে দাঁড়িয়ে পড়ল। সে বহুবার নিজের স্ত্রীকে ডাকার চেষ্টা করলো, কিন্তু সে আর কোনো উত্তর দিল না। শুধু দীর্ঘশ্বাস বেরোতে থাকলো ওই মূর্তির থেকে। তন্ময় এইবার তার কাঁধে হাত দিয়ে স্পর্শ করতেই দেখতে পেল যে তার স্ত্রীর শরীরটা বরফের ন্যায় ঠান্ডা। আর ওই ঠান্ডা শীতল স্পর্শ পেয়ে সে বুঝতে পারল যে এইটা তার স্ত্রী হতেই পারে না। ওই মূর্তির দিক থেকে এইবার অট্টহাসি ভেসে এলো, আর ওই অট্টহাসি শুনে কেঁপে উঠল তন্ময়ের অন্তরাত্মা। সেইবার পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু ওই সময় পর্দা সরিয়ে বেরিয়ে এলো সেই তান্ত্রিক। তাকে এক জায়গায় দাঁড়াতে বলে সে হুঙ্কার দিয়ে বলে উঠল, ওইখানে তুই দাঁড়িয়ে যা, না হলে কিন্তু বিপদ বাড়বে। তন্ময় ওখান থেকে এগুতে গিয়েই তার সামনে দেখতে পেল সেই মেয়েটিকে, যে কিনা তার সামনে খানিক আগে দাঁড়িয়েছিল। সেইবার তার পিছনে এসে দাঁড়িয়েছে। তার মুখটা বুকের সাথে লেগে আছে, আর তার মুখটা এলো চুলে ঢাকা, কিন্তু একটা হাত সামনের দিকে এগিয়ে রাখা। ওই মেয়েটা তার হাতটা চেপে ধরল, তারপর টানতে টানতে নিয়ে এলো সেই তান্ত্রিকের কাছে। তান্ত্রিক এইবার ঢুকে গেল, আর একটা ধাক্কা দিতেই তন্ময় অগ্নিকুণ্ডের সামনে গিয়ে মুখ থুবড়ে পড়ল। সে প্রথম দিকে কিছুই বুঝতে পারল না, কিন্তু তারপর যখন এক কোণে বসে থাকা তার বন্ধু চিন্ময়কে দেখতে পেল, তখন তার অবাক হওয়ার পালা। সেইবার চিন্ময়কে ডেকে উঠে বলল, আরে চিন্ময়, তুই এখানে কি করছিস? আর তুই না আমাকে ডেকে এনেছিলি, তাই না? চিন্ময় মুখ নিচু করে মাটির দিকে তাকিয়ে রইল, কিন্তু উত্তরটা এবার দিল ওই তান্ত্রিক। তান্ত্রিক আগুনে এমন একটা কিছু নিক্ষেপ করলো যে ওই আগুনটা ফুঁসে উঠল, আর ওই আগুনের দিকে তাকিয়ে এই তান্ত্রিকের মুখটা পরিষ্কার দেখতে পেল তন্ময়। তার নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। মধ্যবয়সী একটা সুঠামদেহী ছেলে, যে কিনা তার পেশিবহুল চেহারা নিয়ে বসে আছে, আর তার পরনে শুধু রক্তবস্ত্র, কপালে লম্বা করে কাটার তিলক। সেই তান্ত্রিকের কাঁধ ছাপিয়ে নেমেছে চুল, আর মুখে এক গাদা গোঁপ দাড়ি। ওই গোঁপ দাড়ির জঙ্গলে ফুটে উঠল নিষ্ঠুর একটা হাসি। তান্ত্রিক এইবার একটা ফুল নিয়ে সেটা বাতাসে 3 বার ঘুরিয়ে কি যেন একটা করল, আর ওই সময় বাইরে কার যেন কান্নার শব্দ ভেসে এল। ব্যাস, কোত্থেকে এই জায়গায় ধেয়ে এলো একরাশ বাদুড়, আর ওই বাদুড়ের ঝাঁক দেখে তন্ময় চিৎকার করে উঠল আর বলে উঠল, এ কি আমার সাথে হচ্ছেটা কি? আমাকে কে এখানে নিয়ে এসেছে? আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। আমার এখানে থাকার বিন্দু মাত্র ইচ্ছে নেই। ছেড়ে দাও আমাকে। কথাটা বলাই সার হল। চিন্ময় এইবার দূর থেকে উত্তর দিয়ে উঠল, তোর সময় ঘনিয়ে এসেছে। তোর জায়গায় এইবার আমি শতরূপার সাথে থাকব। তুই মৃত্যুর মুখে চলে যাবি, আর খানিক পরে। কথাটা বলেই ওই তান্ত্রিকের নির্দেশে ওই চামচিকিগুলোর ঝাঁক এসে ঘিরে ধরল তন্ময়কে, আর এক রাশ চামচিকের আক্রমণে চিৎকার করে উঠল সাধন ক্ষেত্রটির মাটি। মনুষ্য রক্তে সিক্ত হয়ে উঠল সে। মিনিট 5 পরে ওইখানে পড়ে রইল একটা কঙ্কাল। বেশ অনেক দিন ধরেই মনটা ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়ার দিকে টানছিল। কাজের যা চাপ, তাতে সচরাচর তো যাওয়া হয়ে ওঠে না। তাই দিনটা রবিবার থাকার দরুন আর যা কিয়ে শীত পড়েছিল বলেই গায়ে শালটা ভালো করে চাপিয়ে বেরিয়ে পড়লাম মঠলেনের উদ্দেশ্যে। মাসের শুরু, তাই হাতে করে ঠাকুরমশাইয়ের জন্য
চাঙারি ভর্তি গরম সিঙারা আর পাসিং শোটা কিনেই নিলাম। মটলেনের গলির মুখে পৌঁছে দেখি কিশোরী আমার আগেই উপস্থিত। আমাকে দেখে কিশোরী মৃদু হেসে বলল, তাহলে চলে এসো। আমি তো ভাবছিলাম যে তোমার এত দেরি হচ্ছে কেন। ওইদিকে ঠাকুর মশাই তিনিও বেশ উসখুস করছিলেন। আজকে হয়তো একটা জব্বর গল্প আমদানি হতেই পারে ওনার কাছ থেকে। কি বলেন ঠাকুর মশাই? দেখলাম ঠাকুরমশাই কিন্তু একটা হলদেটে কাগজে কি একটা মন্ত্র লিখছিলেন। সে লেখাটা অবশ্য সংস্কৃততেই লিখছিলেন। ওনার সংস্কৃতে পণ্ডিতি দেখে আমার তাক লেগে যায়। হাতের কাজ শেষ করে উনি এবার মৃদু হেসে উচ্চ কণ্ঠে বলে উঠলেন, চারি, আমাদের চাটা নিয়ে আয় মা। তারপর বিভূতি, তোমাদের আর আশা টাশা হয় না তো এইখানে? আজকে এলে বহুদিনের সুপ্ত থাকা আড্ডাটার মেজাজটা তাই আবার ফিরে পাচ্ছি। হে দাও, তাহলে আমার সিগারেটটা দাও, ওটাই যে আমার দক্ষিণা। আমি ঠাকুরমশাইয়ের দিকে বাড়িয়ে দিলাম পাসিং শো। সেখান থেকে একটা সিগারেট ধরিয়ে উনি বলতে শুরু করলেন, আজকে এই শীতের দিনে সন্ধ্যার দিকে আমার কাজ করতে করতে হঠাৎ করেই একটা ঘটনার কথা মনে পড়ে গেল। সেই ঘটনাটা এমনই যে তোমাদের বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না। আমার নিজের জীবনের সাথে হয়তো ওতপ্রোতভাবে জড়িত নয়, কিন্তু আমাকে জড়িয়ে পড়তে হয়েছিল। অনেক দিন আগেকার কথা, কম করে হলেও প্রায় বছর 15 তো হয়েই গেল। তখনও আমার তোমার সাথে যথেষ্ট আলাপ ছিল বই কি, কিন্তু ঘটনা কালক্রমে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। আজকে মনে পড়ল। চারিয়ে এসে চা দিতেই আমি আর কিশোরী বেশ গুছিয়ে বসলাম। উনি চায়ের পেয়ালায় চুমুক দিয়ে বলতে শুরু করলেন, তো সেইবার আমার কাছে একটা বিয়ের নিমন্ত্রণ পত্র এলো। নিমন্ত্রণ করেছিলেন আমাকে উদয়পুর গ্রামের এক বনেদি বংশের আমারই এক চেনা মক্কেল নরনারায়ণ রায়। আমাকে ওরা বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন এই কারণে যে বছরখানেক আগেই আমি তাদের একটা বিপদ থেকে উদ্ধার করেছিলাম, আর ওই বিপদটা থেকে কোনো ক্রমে রেহাই পাওয়ার পরেই তিনি আমার সাথে বেশ ঘনিষ্ঠ হয়ে পড়েন। তাদের একান্নবর্তী পরিবারে আমাকে তাদের সর্বদাই দরকার পড়ত। ওই পরিবারের সামান্য যদি কোনো পুজো থেকে শুরু করে অন্যান্য কিছু আয়োজন হতো, তাহলে ওরা আমাকেই ডাকত। তাছাড়াও আমি তো আবার তাদের বাড়িতেই ভাদ্র মাসের কালী পুজোও করতাম। বেশ মোটা অঙ্কের দক্ষিণার সাথে সাথেই থাকা, খাওয়ার, সেবা যত্নের কোনো ত্রুটি হতো না। তোমরা তো জানোই আমি একটু খাদ্যরসিক ধরনের মানুষ। আনন্দ উৎসব হবে আর আমি সেইখানে আমন্ত্রণ পেয়েও উপস্থিত থাকবো না, সেইটা আবার আমার ধাতে সয় না বাবু। সুতরাং আমি বেরিয়ে পড়লাম ওই উদয়পুর নামে গ্রামের দিকে। উদয়পুর গ্রাম কলকাতা থেকে প্রায় 12 কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটা ছোট্ট পাড়া গ্রাম। ওইখানে পৌঁছে যেতে হয় দিনের আলো থাকতে থাকতেই, নইলে আবার গ্রামের দিকে চলাচল করার মতো বাহন পাওয়া খুব মুশকিল। আর ওইখানে পায়ে হেঁটে চলা, তাও আবার অন্ধকারে নিরস্ত্রভাবে, সেটা খুব বিপদসংকুল। ঠাকুরমশাই এমন কথা কেন বলছেন? আপনি নিজেও তো পাড়া গ্রামেরই লোক। অন্ধকারে চলতে আপনার ভয় পাওয়ার মতো তো কোনো কিছু আমার চোখে অন্তত পড়ে না। কিশোরী, ওই জায়গায় অন্তত কয়েক মাইলের মধ্যে কোনো জনবসতি নেই, বুঝলে? স্টেশন থেকে চলতে হয় অন্তত ঘন্টা 2। তাও আবার যদি বৃষ্টি বাদলার দিন হয়, তাহলে তো কথাই নেই। কাদার মধ্যে পা আটকে চলার পথে এমনই কষ্টের উদ্ভব হয় যে তখন দিশেহারা অবস্থা হয়। ওসব তুমি বুঝবে না, গল্পটা শোনো। তারপর কি হলো ঠাকুরমশাই? তাও কটার দিকে পৌঁছলেন আপনি উদয়পুরে? হ্যাঁ, সেটাই তো বলছি। পৌঁছতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল বলতে গেলে। সেখানে রেলগাড়ি স্টেশনে থেমে চলে গেল, আর আমি ওইখানে নেমে গেলাম। আর তেমন কোনো যাত্রী নজরে আমার পড়ল না। আমি দেখলাম যে পশ্চিম দিকটা লাল করে সূর্যদেব অস্ত যাচ্ছে।
আকাশের দিকে তাকিয়ে দেখলাম পরিষ্কার আকাশে চাঁদ উঠেছে আর ধীরে ধীরে আলো কমে আসছে। আমি একটা সিগারেট ধরিয়ে প্ল্যাটফর্ম থেকে নেমে এগোতে শুরু করলাম। যেদিকে দু চোখ যায় সেদিকে ধুধু সবুজের সমারোহ। তবে একটা কথা বলতেই হবে, শহুরে কোলাহল থেকে বেশ মুক্তি পাচ্ছিল আমার মন। তখন আমার স্থায়ী আস্তানা হয়ে গিয়েছিল কলকাতার মর্টলেনে। বিয়ে করেই চলে এসেছিলাম পৈতৃক ভিটায় বিষয় আশয় ত্যাগ করে। তো এগুতে গিয়েই আমার চোখে পড়লো একটা মাটির বাড়ি। বাড়ির দেওয়ালে ঘুঁটে লেপা, আর সেই দিকে তাকিয়েই আমার চোখে পড়লো যে একজন গৃহস্থ বউ ঢেকিতে ধান কুটছে, আর অন্যদিকে আরেকটি বউ উনুনের আঁচে ধান সিদ্ধ করতে গিয়েছে। ভাবলাম তাদের কাছেই পথটার ব্যাপারে একটু শুধিয়ে নিই। তার উপর পেয়েছিল আমার জল পিপাসা। এও চোখে পড়লো যে গৃহস্বামী দাওয়ার ওপর বসে এক চিলিম তামাক সেবন করছে। আমি এইবার চৌকাঠে দাঁড়িয়ে বললাম, বলছি, ভবঘুরে পথিকের তৃষ্ণা নিবারণের জন্য কি পানযোগ্য জল হবে? আমার কথা শুনে ওরা আমার দিকে চাইল, আর শুধু তাই নয়, আমাকে দেখেই গৃহস্বামী এগিয়ে এলো আমার দিকে। তারপর আমার বেশভূষা দেখে জিজ্ঞাসা করল, কে আপনি? আপনাকে তো আগে এখানে দেখিনি। আমি আমার ঠোঁটে মৃদু হাসির রেশ টেনে বলে উঠলাম, আমি এইখানে থাকি না। আসলে আমার গন্তব্য এখান থেকে খানিকটা দূরেই বলা চলে। আমি নরনারায়ণ রায়ের বাড়ির সন্ধানে আছি। বলতে পারেন ওই এইখানে ওনার বাড়িটা ঠিক কত দূরে? বহুদিন তো আসা হয়নি, তাই জিজ্ঞাসা করে নিচ্ছি আর কি। কথাটা বলতেই যাচ্ছিলেন গৃহস্বামী, কিন্তু ঠিক তার পিছনেই ধান সেদ্ধ পেলে মাথায় ঘোমটা দিয়ে এগিয়ে এলেন তার স্ত্রী। তারপর আমাকে প্রণাম করে বলে উঠলেন, আপনি বহু দূর থেকে এসেছেন, আগে একটু জল খান, তারপর না হয় ওনার বাড়িতে যাবেন। আসলে আমাদেরকে ওনার বাড়িতে যেতে হবে। ওনার একমাত্র ছেলের বিয়ে। গোটা গ্রামকে ঢেড়া পিটিয়ে উনি আমন্ত্রণ জানিয়েছেন। শুধু তাই নয়, ওনার বাড়িতে আজকে গোটা গ্রাম পাত পেড়ে খাবে। এই তো এখান থেকে আধ ঘন্টার পথ। কিন্তু আমার নিয়তিতে যে বিয়ে বাড়িতে যাওয়া লেখা ছিল না, সেইটা কে জানত? আমি বাতাসে গন্ধ শুকলাম, আর আমার মাথাটা ঘুরে উঠল। বাতাসে হঠাৎ করেই বইতে শুরু করেছে মরা পচা গন্ধ। ওই গন্ধটার কারণে বুঝতে পারলাম যে কোথাও কিছু একটা অশুভ হচ্ছে। তবু তখনকার মতো সেইগুলো নিজের মন থেকে ঝেড়ে ফেলে দিলাম, আর ওই বাড়িতে প্রবেশ করলাম। গৃহস্বামীর নাম ভবভূতি বাদ্যকর, বেশ অমায়িক লোক। আমাকে এক ছিলিম তামাক সেজে দিয়ে তারপর অনেক কিছু দিল খেতে, কিন্তু তার মুখের ভাব দেখে আমি বেশ অবাক হলাম। সে আমাকে বলল, ঠাকুরমশাই, আপনি কি করেন? করবো আর কি, আমি একজন তন্ত্র সাধক, আর ওই পথে পথে ঘুরে বেড়াই, মানুষের বিপদে আপদে গিয়ে তাদের সাহায্য করি। কিন্তু কেন বলো তো? তোমার এই হেন প্রশ্নের কারণ কিন্তু আমার কিছুই বোধগম্য হলো না। তন্ত্র সাধক? আচ্ছা আচ্ছা, তবু একটা প্রশ্ন করার ছিল, মানে যদি আপনি অমত না করেন। না না, নির্দ্বিধায় তুমি ওইসব প্রশ্ন করো। আমি তার মুখের দিকে একবার চাইলাম, কিন্তু তার মুখের দিকে চেয়ে আমার চোখে ধরা পড়ল না কোনো বিপদের চিহ্ন। আমি তখন রীতিমতো তন্ত্রের সাধনার কাজে নিজেকে মগ্ন রাখতাম, আর যার কারণে আমার আধ্যাত্মিক প্রগতি বৃদ্ধি পেয়েছিল অনেক। আমি এইবার ঘাড় ঘুরিয়ে দেখলাম ওই দুজন কর্মরত স্ত্রীলোকের দিকে, কিন্তু না, কিছুই দেখতে পেলাম না। বরং ভবভূতির বাস্তু দেখে আমার বেশ ভালোই মনে হলো। তার গৃহে মা লক্ষ্মী বিরাজ করছিলেন। সন্ধে এইবার পুরোপুরি ঘনিয়ে এলে পরে একজন তুলসী মঞ্চতে গিয়ে সন্ধ্যা প্রদীপ দেখিয়ে গিয়ে তারপর সেইখানে শাক বাজিয়ে সন্ধে সম্পূর্ণ করলেন। আমি আর বাদ্যকর তাওয়ার উপর হ্যারিকেনের আলোতে বসেই সন্ধ্যের আকাশে মিটমিট করে জ্বলতে থাকা তারা দেখছিলাম। ঠিক ওই সময় আমাকে ভবভূতি বলে উঠল,
ঠাকুরমশাই, আসলে হয়েছে কি, আমাদের গ্রামের দক্ষিণ পশ্চিম কোণে একটা পরিবারের সাথে খুব বিপদ ঘটে গিয়েছে। ওই বিপদ থেকে যদি তাকে উদ্ধার করা যেত তাহলে বেশ ভালো হতো। বেচারি চোখের জল ফেলতে ফেলতে নাজেহাল অবস্থা। স্বামী শোকে আমাদের গ্রামে এমন কোনো দেবদেবীর মন্দির নেই যেখানে সে যায়নি। বিভাগী হয়ে সে অন্ধকারে বেরিয়ে পড়ে আর হত্যে হয়ে পড়ে থাকে গ্রামের মধ্যে নতুন আসা সাধুদের কাছে। কতবার নিষেধ করেছি যে সব সাধুতান্ত্রিকরা ভালো হয় না, কিন্তু সে ওই কথা কানেই তোলে না, বরং আমাকেই দু চার কথা শুনিয়ে দেয়। মোড়ল মশাইকে ডেকে তার বাড়িতে নিয়ে গিয়ে অনেকবার বৈঠক করা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কার কথা বলছো হে ভবভূতি? আমাকে কি সেইখানে নিয়ে যেতে পারবে? আমাদের গ্রামে শহর থেকে এখানে থাকবে বলে এক দম্পতি এসেছে। আসলে যে ছেলেটি এসেছে সে আমাদের গ্রামেরই বেশ বড় বাড়ির ছেলে। এই গ্রামে অনেক বড় লোক থাকে, তাদের ছেলে। নাম তন্ময়। শুনেছি তো কলকাতায় চাকরি করে। বাপ মায়ের দেহ রাখার পর এখানকার পাট চুকিয়ে বুকিয়ে বেশ অনেকদিন গ্রামে আসেনি, কিন্তু কৌশিকী অমাবস্যার আসার প্রায় বেশ কিছুদিন আগেই ওরা এলো। তখন বেশ বেলা হয়েছে। আমরা তখন মাঠে কাজ করছিলাম। তাল গাছের পাশ দিয়ে একটা গরুর গাড়ি আসছিল। ওইখানে চাইতেই চোখে পড়ল। গ্রামের সীমান্ত থেকে বেশ কিছুটা দূরে তাদের বাড়ি। আমাদের তো তাদের বউকে দেখেই বেশ তাক লেগে গিয়েছিল। গ্রাম শুদ্ধ লোক তাদের আসতে দেখে ভিড় জমিয়েছিল। আমাদের মধ্যে মোড়ল মশাই এগিয়ে গিয়ে আলাপ জমিয়ে বলেছিল, আরে বাবা, তন্ময় এইখানে যে! তাহলে এতদিন পরে তোমার বাপ ঠাকুরদার ভিটের কথা মনে পড়লো বুঝি? আর এইটা বুঝি আমাদের বৌমা? বাহ বাহ বাহ, বেশ রূপসী তো। তা এখন থাকছো তো? কতদিন বাপ ঠাকুরদের ঘরে সন্ধ্যের প্রদীপ জ্বলেনি। এইবার বাড়িটাতে প্রাণ ফিরে আসবে। খুব ভালো লাগছে, হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ গো খুড়ো, এইখানে যখন আমার পৈতৃক ভিটে, তখন আসতেই হতো। আর তাছাড়া গ্রামের তুলনা শহরের সাথে করলে চলবে কেন? আমার স্ত্রী শতরূপাও তো দেখেনি গ্রামের এই পরিবেশ, তাই ওকে নিয়ে এলাম। থাকুক কিছুদিন, এটাই তো ওর আসল শ্বশুর বাড়ি, তাই না? এইভাবে সকলকে জানিয়ে ওরা নিজের ঘরে বসবাস শুরু করেছিল। শুধু তাই নয় ঠাকুরমশাই, অনেক গ্রামের মেয়ে বধূরা নতুন বউয়ের ন্যাওটা হয়ে গিয়েছিল। আমার স্ত্রীও তো তার কাছেই বেশিরভাগ সময় পড়ে থাকত। শুনেছিলাম সে শহুরে বাসিন্দা হলেও তার রান্নার হাতটা বেশ অপূর্ব। গ্রামের অনেককেই ওরা সত্যনারায়ণ পুজোতে নিমন্ত্রণ করেছিল। কিন্তু সেই সব সুখের দিন আর রইল কই ঠাকুরমশাই? হয়তো তাদের সুখের সংসারে কোনো পিশাচের নজর পড়ল। হারিয়ে গেল আমাদের তন্ময়। তাকে কেউ আর খুঁজেই পেল না। আমি এইবার অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, বলছেন কি? হারিয়ে গেল মানে? একটা জলজান্ত মানুষ কিভাবে এত ছোট পরিসরের গ্রাম থেকে হারিয়ে যাবে? ভালো করে খুঁজে দেখা হয়েছিল? সে আর বলতে ঠাকুরমশাই, সংবাদটা পেলাম পরের দিন সকালে। দিনের আলো ফোটার পরেই হঠাৎ করেই শুনলাম আমার দরজার বাইরে টোকার শব্দ। কেউ খুব জোরে দরজা ধাক্কাধাক্কি করছে। আমি তখনও বাসি মুখে একটা নিমের ডাল ভেঙে নিয়ে সবেমাত্র দাঁতন করতে যাব, ওই সময় আমার পাশের বাড়ির প্রতিবেশী দীনদয়ালের গলা শুনলাম। ও দাদা, শুনছো? দরজাটা খোলো। আমি দ্রুত দরজা খুলে দিয়ে বেরিয়ে এসে দেখলাম যে দীনদয়াল দাঁড়িয়ে আছে। তার মুখ ফ্যাকাশে। আমাকে সে বলে উঠল, শুনেছো কিছু? সর্বনাশ হয়েছে, এখনই একবার আমার সাথে যেতে হবে। কি হয়েছে? আর তোমার চোখ মুখের ভাব এমন কেন? এই খুলে বলো তো। না গো, বেশি কথা বলার সময় নেই, তুমি তাড়াতাড়ি একবার আমার সাথে চলো।
আরে আমাদের গ্রামের নতুন বউ পাগল হয়ে গেছে, বাইরে বেরিয়ে সবাইকে বলছে তার স্বামী নাকি হারিয়ে গেছে। আমার মাথায় তো কিছুই আসছিল না, আমি একা কাহা তো তন্ময়কে খুঁজে বার করবো বলো তো? তাই তোমার কাছে এসেছি, পারলে একবার আমার সাথে চলো। আমি আর দাঁড়ালাম না, মিনিট পাঁচেকের মধ্যেই প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লাম। আর দেখলাম যে তন্ময়ের বাড়ির দিকে গ্রামের অনেক লোক ভিড় করেছে, আর ঘরের মধ্যে কান্নার রোল উঠেছে। নতুন বউই যে কাঁদছে এমনটা নয়, কিন্তু গ্রামের কয়েকজন মেয়ে বউ যারা আছে তারাও কিন্তু ওই কান্নার সাথে যোগ দিয়েছে। নতুন বউ এক নাগাড়ে একই কথা বলে যাচ্ছিল। কি কথা বলছিল? প্রথম দিকে ভিড়ের মধ্যে অত পরিষ্কারভাবে কথা শুনতে না পারলেও আমি তার কাছে এগিয়ে গিয়ে স্পষ্টভাবে শুনতে পারলাম। অবশ্য বেশিরভাগ কথাগুলোই আটকে যাচ্ছিল কান্নার দমকে। সে বলল, চিন্ময় বলে তন্ময়ের এক বন্ধু নাকি তাকে ডেকে নিয়ে গিয়েছিল, আর সেই রাতে তন্ময় তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বেরিয়ে পড়েছিল। তারপর থেকেই সে নাকি আর ফেরেনি। ওই কথা শুনে বেশ ভয় পেয়ে যাই আমরা। গ্রামের কিছু মানুষ চিন্ময়ের বাড়ি গিয়েছিল, কিন্তু তার বাড়ির দরজা বাইরে থেকে তালা দিয়ে রাখা, আর সেও নাকি নিখোঁজ। এই অবস্থায় কি করা যায় তাই নিয়ে ভাবনায় পড়েছি কি পড়িনি, ওই সময় আবার একটা উটকো ঝামেলা শুরু হলো। আমাদের গ্রামের নাপিত পাড়ার হলধর এসে দাঁড়াল। তারপর কান্নায় ফেটে পড়ে বলল, মোড়ল মশাই, আমার এই কি হয়ে গেল, আমার এখন কি হবে? মোড়ল মশাই সমবেত ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলেন চুপচাপ। উনি হলধরকে ওই অবস্থায় ছুটে আসতে দেখে বেশ অবাক গলায় বলে উঠলেন, কেন রে হলধর, তোর আবার কি হলো? আহা, গ্রামে কি শুরু হলো বলতো? একে একে এইভাবে যদি সকলের বিপদ ঘটতে থাকে, তাহলে তো ভিটে মাটির মায়া ত্যাগ করে দেশ গা থেকে পালিয়ে যেতে হবে দেখছি। ও, শেষ বয়সে কি উদ্বাস্তু হতে হবে? হায় ঈশ্বর, এই কি জীবনে দেখার বাকি ছিল? আমি এইবার নতুন বউয়ের দিক থেকে হলধরের দিকে এগিয়ে গিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বললাম, এই কি হলো রে, এভাবে চোখের জল ফেলছিস কেন? চোখের জল ফেলবো না তো কি করবো, কালকে আমার বউটা মারা গেল। মারা গেল? মানেটা কি? ডাক্তার বুদ্ধি দেখিয়েছিলিস তো? আর কোনো শরীরে রোগ বালা কিছু ছিল না, সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রম করতে পারতো, কিন্তু কালকে রাতে কে জানে ওই চলে গেল। আমি তখন গভীর নিদ্রার মধ্যে ডুবেছিলাম। এই সময় বুঝে সে উঠে সদর দরজা খুলে বাইরে বেরোতে যাবে, ওই সময়ই আমার ঘুমটা ভেঙে গেল। আমি উঠে পড়লাম আর তাকে শুধলাম যে, কই যাচ্ছ তুমি? সে কোনো উত্তর দিল না। সে ধীরে ধীরে নিচে নেমে গেল। কার ডাকে যে সাড়া দিচ্ছে ওটাই আমার জানা ছিল না। রাতের আকাশে দেখলাম যে 2 প্রহর পেরিয়ে গিয়েছে, আর পাশের ওই নর খাকড়ার বন থেকে ভেসে আসছিল শিয়ালির ডাক। ওই ডাক শুনে আমার স্ত্রী হো হো করে অট্টহাসি করে উঠলো, তারপর ঘুরে তাকালো আমার দিকে। আমি আধারে দেখলাম তার 2 চোখের মনি বেশ লাল। আমি তার দিকে এগিয়ে গিয়ে বেশ ক্রুদ্ধ স্বরে জিজ্ঞাসা করে ফেললাম আর বললাম, কিরে তুই কই যাচ্ছিস বউ? এইটা কি বাইরে বেরোনোর সময় নাকি? তোকে না আমি বলেছি যে দরকার হলে আমাকে ডেকে নিয়ে যাবে, কিন্তু একা একা রাতে না দাঁড়িয়ে থাকবি না, তোর না শরীর খারাপ? এইবার সে আমার দিকে এগিয়ে এলো। আমি নিজের চোখে দেখলাম তার চোখের মণিগুলো কালো থেকে ধীরে ধীরে লাল হয়ে গেল, আর মাথায় বেঁধে রাখা খোপা পড়লো কোষের পিঠের ওপর। সে এইবার আমার দিকে এগিয়ে এসে এক হাত দিয়ে চেপে ধরলো আমার গলাটা, তারপর হিসিসে কণ্ঠে আমাকে বলে উঠলো, তুই আমাকে এইসব জিজ্ঞাসা করার কে? আমাকে তুই বাধা দিবি? তোর এত আস্পর্ধা? আমি ওই অবস্থাতেই তাকে বলে উঠলাম, কি হয়েছে তোমার? আমি তোমার স্বামী আর তুমি আমার বিয়ে করাবো, তো তোমাকে আমি ইচ্ছে করলে যা ইচ্ছা বলতে পারি। তোমার আপদ বিপদের কথা চিন্তা করেই তো এতগুলো কথা বলছি তোমায়। এই কথাটা শেষ করতে পারলাম না মোড়ল মশাই।
আমি ওই কথা বলতেই আমার স্ত্রী রেগে ফুঁসে উঠে আমাকে ঠেলে ফেলে দিল মাটিতে। আমি আঘাত পেলাম খুব, আর তার থেকেও বড় আশ্চর্য হলাম যখন দেখলাম যে সে অদ্ভুত জাদু বলে মাটি থেকে বেশ কয়েক পা উপরে উঠে গিয়েছে, আর তার চোখগুলো জ্বলছিল। সাধারণ মানুষের চোখ কিভাবে ওরকম জ্বলতে পারে? সে আমাকে সম্পূর্ণ খ্যাস খেসে গলায় বলল, আমি তোর স্ত্রী নই, তোর স্ত্রীকে আমি মেরে ফেলে দেব। আমার উপাস্য দেবতার কাছে তোর স্ত্রী হবে বলি। ওর খিদে যে অনেক বেশি। তুই আমাকে বাধা দিবি তো তোকেও আমি শেষ করব। এই কথা বলেই আমার স্ত্রী দ্রুত দরজা ভেদ করে বেরিয়ে গেল। আমি কিছু বুঝতে পারলাম না, হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম খালি। আর শুধু তাই নয়, তার বলে যাওয়া প্রতিটি কথাই আমার মাথায় প্রতিধ্বনিত হতে লাগলো। তারপর ওই রাতেই আমি গ্রামের এই হ্যারিকেন হাতে নিয়ে প্রতিটি অংশটাকে নাম ধরে খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু আখিরে কোনো ফলই হয়নি। শেষ রাত্রিটা খোঁজাখুঁজি করার পরে ওই শেষমেশ সকালের দিকে আমি দেখলাম যে রায়বাবুদের যে পুকুর রয়েছে সেইখানে আমার স্ত্রী বাঁধানো ঘাড়ে মরে পড়ে রয়েছে। তাই দেখে আমি ছুটে গেলাম, আর গিয়ে তাকে অনেকবার ডাকাডাকি করলাম, কিন্তু সে সাড়া দিল না, বরং তার নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করলো, আর তার ওই উষ্ণ শরীরটা ধীরে ধীরে হিমশীতল বরফে পরিণত হলো। এই মারা যাওয়ার ব্যাপারটা আমরা কেউই মেনে নিতে পারছিলাম না। কথাটা বলেই হলধর হাউমাউ করে কেঁদে উঠল। ঠাকুরমশাই, আমি তো ওইখানে দাঁড়িয়েছিলাম আর তাকে চিনতাম বেশ ভালো করেই, জানতাম যে সে তার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসত, কিন্তু পরপর দুইজনের সঙ্গে এমন ঘটনা। তারপর কি তন্ময়কে খুঁজলেন আপনারা? হ্যাঁ ঠাকুরমশাই, গ্রামের লোকেরা মিলে একজোট হয়ে এমন কোনো জায়গা নেই যেখানে তার সন্ধান করিনি, কিন্তু না, তার হদিশ আর পেলাম না। এদিকে স্বামীকে না পেয়ে নতুন বউ একেবারে বদ্ধ উন্মাদ হয়ে গেল। কলকাতা থেকে তার বাবা মা এখানে এসে তাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সেই গ্রামের মাটি ছেড়ে কিছুতেই যেতে রাজি হলো না। তার বাপ মা তাকে কতই না সান্ত্বনা দিয়ে বোঝাবার চেষ্টা করলো, কিন্তু ওই মেয়ে নিজের জেদে এমনই অটুট রইল যে তাকে এখানে থাকার সিদ্ধান্ত থেকে টলানো গেল না। আমি এইবার জিজ্ঞাসা করলাম, তার সাথে এমন ঘটনা কবে ঘটেছে? এইবার ভবভূতি একটু চিন্তা করে বলে উঠল, এই তো বেশি দিন গড়ায়নি, ওই গুনে গুনে মোটে ওই 7 কি 8 দিন হয়েছে, কিন্তু গ্রামে এখনো আলোচনা হয়। আর শুধু তাই নয় ঠাকুরমশাই, গ্রামে আবার আরেক নতুন উৎপাত সৃষ্টি হয়েছে। কে যেন এসে ছোট ছেলে মেয়েদের নিয়ে যায় ওই 1 পয়সার মোয়ার লোভ দেখিয়ে। এইসব বিপদ নিয়ে আমাদের দিন রাত্রি থাকতে হয়। কবে যে মুক্তি পাবো? নিজের বাড়িতেও মেয়ে আছে আমার, তাকে নিয়ে চিন্তায় এখন আর রাতে ঘুম হয় না ঠাকুরমশাই। আমি এইবার ভবভূতির কাঁধে হাত রেখে তাকে বলে উঠলাম, কিচ্ছু ভাববেন না, আমি যখন এইখানে একবার চলে এসেছি তখন আপনার চিন্তা করার কোনো দরকার নেই। কিন্তু এখনই গ্রামের লোকেদের কিছু বলার প্রয়োজন নেই। আগে আমি নিজে ব্যাপারটা দেখি ভালো করে, তারপর সঠিক সময় এলে পরে আমি জানিয়ে দেবো কি করতে হবে। ঠিক আছে ঠাকুরমশাই, আপনার ইচ্ছে মতোই সব কাজ হবে। রাত্রিটা আমি আর কোথাও না গিয়ে সেইখানেই বিশ্রাম নিলাম। ভবভূতির নিজের বাড়ির মধ্যে একটা আমবাগান ছিল, সেইখানেই ছিল একটা বড় ঘর। ওইখানে সাধারণত বেশি মানুষ চলে এলে থাকার জন্য বানিয়েছিল। আরও একটা কারণ আছে, এই যে দেশগাঁয়ে অনেক সাধু সন্ন্যাসীরা আসেন, তাদের থাকার কারণেও ওইটাও বানিয়ে রাখা। যাই হোক, তো ভবভূতি রাতের দিকে বেশ ভালো ফলাহার করাল। তো আমি খেতে বসেছিলাম বটে, কিন্তু আমার মনে ঠিক কেমন যেন কু গাইছিল, ঠিক মনটা ভালো লাগছিল। প্রত্যেক মুহূর্তে আমার একটা কথাই বারবার মনে হচ্ছিল যে এই গ্রামের বাতাবরণে এমন কিছু একটা লুকিয়ে আছে যা কিনা এইখানকার মানুষের জন্য খুব একটা ভালো নয়। ওই কারণেই আমি খাওয়ার পরে একটা নিম গাছের ডাল রাতের আধারে ভেঙে তারপর সেইটা দিয়ে আঁখ কেটে নিলাম গোটা বাড়িটায়,
আর সেইখানে কিছু পবিত্র জল ছড়িয়ে দিলাম। আর দুয়ারের সামনে ভবভূতিকে বললাম আগুন জ্বালিয়ে রাখতে। আর জ্বলন্ত আগুনে বাড়ির চালে যে খড় ছিল সেইটা একটুখানি নিয়ে সেইটা মন্ত্রপুত করে যেই না আমি আগুনে ফেলেছি, ওই সময় থরথর করে কেঁপে উঠল ওইখানেই অবস্থিত গাছপালাগুলো। আর শুধুমাত্র আমার চোখে পড়ল যে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, কিন্তু ওই ছায়ামূর্তি খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকেনি। সে তার ক্রুদ্ধতা আমাকে প্রকাশ করেই চলে গিয়েছিল। কিন্তু আপনি যখন ওইভাবে আগুন জ্বালিয়ে ক্রিয়া করছিলেন তখন ওইখানে ওই উপদ্রব হলো কেন? প্রশ্ন করল কিশোরী। তারানাথ তার শেষ হয়ে আসা সিগারেটটায় শেষ টান দিয়ে সেটা ছাইদানিতে ফেলে বলে উঠল, কেননা এইটা দরকার ছিল। ওই গ্রামে আমি উচাটনের গন্ধ পেয়েছিলাম, অর্থাৎ কেউ অনিষ্টকারী শক্তিকে আবাহন করেছে। আর ওই আবাহন করা শক্তি কি শুধু এক জায়গায় থাকে? আমি বললাম না, আমার মধ্যে সাধন শক্তি ছিল তখন প্রবল। আর ওই কারণেই আমি যেখানেই যেতাম সেখানেই আমার ষষ্ঠ ইন্দ্রিয় মারফত আমি জেনে ফেলতে সক্ষম হতাম সব কিছু। এই কাণ্ড দেখে এইবার ভবভূতি বলে উঠল, ঠাকুর মশাই, এটা কি হচ্ছে? আমাদের কোনো অনিষ্ট হবে না তো? একদম ভয় পাবেন না ভবভূতি, আমি আছি কি কারণে? হ্যাঁ, আমি থাকতে আপনার ধারে কাছে কেউ আসুক তো দেখি। আমি তারানাথ তান্ত্রিক, দেখিয়ে দেব আমার ক্ষমতা। এই কথাটা বলার সাথে সাথেই দূর থেকে একটা ওঙ্কার জাতীয় শব্দ ভেসে এলো। আর ভবভূতির গোয়াল থেকে তারস্বরে চিৎকার করে উঠল তার দুই গাই গরু। আমি আমার সাধ্যমতো ওই ক্রিয়া সম্পূর্ণ করে দিয়ে তাকে বাইরে বেরুতে নিষেধ করে ফিরে গেলাম নিজের ডেরার দিকে। যেখানে আমার ঘরটা ছিল ঠিক তার কিছু দূরেই একটা ছোট ডোবার মতো ছিল, আর ওই ডোবার পাশেই ছিল একটা পাকুড় গাছ। আমি এগোচ্ছিলাম একা একাই, গুনগুন করে শ্যামা সঙ্গীত গাইতে গাইতে। ঠিক ওই সময় আমার কাঁধে কিছু একটা ঠান্ডা স্পর্শ পেতেই আমি চমকে উঠলাম। তারপর মুখ উঁচু করে দেখি যে একটা কালো মেয়ে উল্টো হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখের মণি দুটো সম্পূর্ণ কালো, তার মুখ থেকে গড়িয়ে পড়িয়ে পড়ছিল টাটকা রক্ত। আমি এবার দু কদম পিছিয়ে গেলাম। তারপর আমার ঝোলায় মন্ত্রপুত বিভূতির পুরো কিছুটা দিয়ে ক্রুদ্ধ কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কে তুই? এখানে কোন দরকারে এসেছিস? অট্টহাসির একটা রেশ উঠল নিস্তব্ধ পরিবেশের মধ্যে। সে আমাকে দেখে তাচ্ছিল্য ভরা হাসি এসে বলল, তুই আমার নজরে পড়ে গিয়েছিস তারানাথ। এইবার তোকে আমার কবল থেকে কে রক্ষা করে আমি দেখি। তুই আমাকে শেষ করবি? তোর এতই ক্ষমতা বুঝি? সাহস থাকলে প্রয়োগ করে দেখা দেখি। সেইবার রাগে ফুঁসে উঠল আর আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে চেয়ে রইল। আমি কিন্তু সহজে তার দিকে এগিয়ে যেতে পারলাম না। একটা অজ্ঞাত শক্তি আমাকে প্রতি পদে বাধা দিচ্ছিল। তবু আমি নিজেকে একটা গাত্রবন্ধনের বন্ধনে আবদ্ধ করে নিলাম। ওই সময় কে যেন আমার পিছনে এসে দাঁড়ালো আর সে চিৎকার করে বলে উঠল, নতুন বউ তুমি এইখানে? আর ঠাকুর মশাই আপনি এখানে কি করছেন? ঘাড় ঘোরাতেই যাব, কিন্তু ওই সময় আমার মনের মধ্যে কেউ যেন বলে উঠল যে এইটা পিছনে তাকিয়ে দেখার সময় নয়। তোমাকে মায়ার মধ্যে ফেলে দিয়ে মৃত্যুর দুয়ার অবধি পৌঁছে দেওয়ার চেষ্টা করছে ওই মায়া পিশাচিনী। কিন্তু ঠাকুরমশাই, ওর কণ্ঠটা কার ছিল, যার গলা আপনি আপনার পিছন থেকে শুনেছিলেন? ওই কণ্ঠটা আমার কানে গৃহস্বামী ভবভূতির মতোই ঠেকেছিল। সে ভিন্ন ওই গলা কার হতে পারে, কিন্তু ওই সময় আমার মনের মধ্যে বিদ্যুৎ ঝলকের মতো খেলে গেল একটা চিন্তা। সেটা এই যে সে আমার নিষেধ অমান্য করে প্রথমত বেরুবে না, কারণ বেরোলে যে সে বিপদে পড়বে এইটা একেবারে ঠিক। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে আমার এই উগ্রগণ্ডির বাইরে
পা দিতেই সে পারবে না। এমনভাবেই আমি ওই গণ্ডির নির্মাণ করেছি যে সাধারণ কেউ যদি পা রাখে ওই গণ্ডির বাইরে, তাহলে সে মাথা ঘুরিয়ে জ্ঞান হারিয়ে পড়বে গণ্ডির ভেতরেই। তাই আমি ওইদিকে কর্ণপাত করলাম না। আর ওই পিশাচিনী যে কিনা আমার দিকে তেড়ে ফুড়ে আসার প্রস্তুতি নিচ্ছিল, তার দিকে ছুঁড়ে দিলাম মন্ত্রপুত বিভূতি। ওই বিভূতি তার গায়ে পড়তেই সে সরে গেল। তারপর একেবারে হো হো করে অট্টহাসি করতে করতে গাছের ডালে বসে পড়ল। মাথার উপর ক্ষীণ চাঁদ বিরাজ করছিল, আর সেই চাঁদের জ্যোৎস্না কিরণেই দেখলাম যে আসলে ওই মেয়েটা পেতনি নয়। মেয়েটা সাধারণ, কিন্তু তার মধ্যে ঢুকে পড়েছে কোন অশুভ আত্মা, যাকে বের করতে পারা বেশ কষ্টসাধ্য ব্যাপার। ওই পেতনি অবশ্য বেশিক্ষণ আমাকে কষ্ট দিল না। সে ওইখান থেকেই ধীরে ধীরে মিলিয়ে যেতে যেতে বলল, এইটা আমার শক্তির নমুনা দিলেম শুধু, কিন্তু সুযোগ পেলেই আমি তোকে কিভাবে নিধন করব সেইটা তুই জানতেও পারবি না। এইটা বলেই সে অট্টহাসি করতে করতে মিলিয়ে গেল বাতাসে। আবার পরিবেশ শান্ত হয়ে উঠল, আর ঝিঝি পোকারা ডাকতে শুরু করল। আমি বেশ কিছুক্ষণ ওই ডোবার দিকে চেয়ে রইলাম। তারপর ধীরে ধীরে ফিরে গেলাম আমার জন্য বরাদ্দ করা ঘরের দিকে। প্রদীপের শিখাটা উস্কে দিয়ে আমি শুয়ে পড়লাম। রাতের দিকে কোনো উপদ্রব হলো না বটে, কিন্তু ঘুমটাও খুব যে ভালো হলো তা বলতে পারি না। কেননা আমার চোখে ওই প্রেতের কদর্য রূপটা বারবার ধরা পড়ছিল। তন্দ্রাটা এসেছিল ওই ভোরের দিকে ঠিকই। তার কিছুক্ষণ পরেই আমাকে ডেকে তুলল ভবভূতি। আমি তার ডাক শুনে বেরিয়ে এলাম, আর দেখলাম যে আকাশ ফর্সা হয়ে গিয়েছে। ওই ফর্সা হওয়া আকাশ দেখে আবার গত রাতের ওই বিভৎসতার কিছুই মনে রইল না। কিন্তু দেখলাম ভবভূতির চোখের কোলে জমে উঠেছে কালি, তাও আবার এক রাতে। আমি তাকে ডেকে ঘরের মধ্যে ঢুকিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আপনার? আপনার চেহারার এমন হতশ্রী দশা কেন? কি আর বলবো ঠাকুর মশাই, আপনি কি আমাকে কালকে ডেকেছিলেন? না তো, আমি আপনাকে ডাকতে যাব কেন? আমি তো স্পষ্ট আপনার গলাই শুনলাম বলে মনে হলো। আর দরজা খুলে দেখেছিলাম যে সদর দরজার বাইরে আপনি একাই দাঁড়িয়ে আছেন। আমি এসেছিলাম? আমার কপালে ভাঁজ পড়ল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তাই? তা তোমার কাছে আমি ঠিক কোন সময় এসেছিলাম? আন্দাজ ওই 2 প্রহর হবে, তখন রাত্রির। আমি তো দূর থেকে আপনার গলা শুনে প্রথম দিকে ভয় পেয়ে গিয়েছিলাম। আমার বুকটা ধড়াস ধড়াস করে উঠেছিল। আর শুধু তাই নয়, আমার মনে পড়ল যে আপনি আমাকে বিকেলের দিকে পই পই করে নিষেধ করে দিয়েছিলেন যে বাইরে যাতে না বেরোই। তাই আমি ওই নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে নিয়েই সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া শেষ করে ঘরে ঢুকে পড়েছিলাম। কিন্তু রাত্রিবেলা যখন আপনি আমাকে ডাকছিলেন নাম ধরে, তখন আমার সন্দেহ হয়। আমি উঠতে যাব, আমার স্ত্রী আমাকে বলে উঠল, কি করছো তুমি? বাইরে যেও না, ও ঠাকুর মশাই ডাক হতেই পারে না। আমি তার কথায় কর্ণপাত না করে দরজাটা খুলে দেখলাম যে আপনি দরজার বাইরে আমাকে হাতছানি দিয়ে ডাকছেন। আর আপনার অবয়বটাই স্পষ্ট। ওই একবার ডেকেছিলেন, আমি কিন্তু কোনো প্রকার উত্তর দিইনি। তারপর জানলার দিক থেকে আপনার কণ্ঠ পেয়েছিলাম। আপনি কি সত্যিই ডেকেছিলেন? না, আমি অন্তত অত রাতে তোমাকে ডাকিনি। ঠিক আছে, তুমি যে কালকে না বেরিয়ে আমার কথা পালন করেছো, এটাই আমার খুব ভালো লাগলো। যাকে, এইবার আমাকে একটু নতুন বউ যেখানে আছে তার ওখানে নিয়ে চলো তো, গিয়ে দেখি। আর দরকার পড়ে তার কাছে থেকে বাকি কথা শুনে তারপর না হয় সুরাহা দেব। এমনিতেই তো আজকে অমাবস্যা পড়বে, দেখি কতটা কি করা যায়। বেশ ঠাকুর মশাই, চলুন তাহলে, আপনি আমার সাথেই চলুন। ভবভূতি আমাকে নিয়ে এগিয়ে চলল। চলার পথে আমার মধ্যে তেমন কোনো কথা হলো না, কিন্তু বাড়ির দিকে এগিয়ে গিয়ে পৌঁছালাম। তখনই আমার চোখে পড়ল একটা দৃশ্য। বাড়িটা মাটির,
কিন্তু বেশ বড় মাপের দালানতলা, আর ওই বাড়ির একপাশে ঝোপঝাড়ে আবৃত। আমি ওই ঝোপের কাছে গিয়ে দেখলাম যে এক পাটি জুতো পড়ে আছে। ওই জুতো কিন্তু শহুরে ধরনের, তাই আমার মনে বেশ সন্দেহ হলো। ভবভূতি সদর দরজার ওইখানে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়েছে। আমি নিজের সন্দেহ নিরসনের জন্য তার পাশে গিয়ে দাঁড়াতে দেখলাম, যদিও বা দরজাটা ভিতর থেকে বন্ধ, কিন্তু তাও ভিতরে কাউকে দেখতে পেলাম না। দুজনেই বেশ খানিকক্ষণ অপেক্ষা করলাম। আমি আশপাশটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম, আর ওই সময় আমার মাথায় কি যেন একটা পড়ল। মাথার উপর থেকে ওই জিনিসটা তুলে দেখি যে ওইটা আর কিছু নয়, বরং একটা মরা দাঁড় কাকের পালক। আর ওইটা হাতে নিয়ে বুঝতে পারলাম যে বেশ ভালো রকমের অপশক্তির সাহায্য নেওয়া হয়েছে। আর পালকের যে সরু অগ্রভাগটা আছে, ওইখানে কিসের জন্য একটা কালির ছাপ খুব স্পষ্ট। কিসের কালি ছিল? আপনি কি কিছু উপলব্ধি করতে পেরেছিলেন? হ্যাঁ, একদম বিভূতি। কেউ এই দম্পতির উপর এমন একটা কালো জাদুর প্রভাব বিস্তার করেছে যেটা তোমাদের কেন সাধারণ মানুষের জানার কথাই নয়। অনেক গুচ্ছ এই ক্রিয়া। আমি দরকার হলেও এই ক্রিয়া কোনো দিন প্রয়োগ করিনি, কিন্তু সাধনার সময় গুরুর কাছ থেকে শুনেছিলাম বটে। যার ক্ষতি করতে হবে তারই বস্ত্রের কিঞ্চিত অংশ ছিঁড়ে নিয়ে তারপর মরা দাঁড়কাকের পালক দিয়ে ওই ব্যক্তির দেহের রক্তেই ওই পালকের প্রান্তভাগ চুবিয়ে একটা গুচ্ছ বীজ মন্ত্র লিখে সেইটা আহুতি স্বরূপ দিতে হবে আগুন। ব্যাস, তাহলেই কাজ শেষ। আমি এবার ভবভূতিকে ডেকে বললাম, আপনাদের গ্রামের নতুন বউ কিন্তু এখানে নেই, বুঝলেন? তাকে ওই তান্ত্রিক নিজের ডেরায় নিয়ে গিয়েছে। তাহলে তো বড়ই সমস্যার কথা ঠাকুরমশাই। কি হবে এবার? গ্রামের লোকজন জড়ো করে কি সন্ধান শুরু করে দেব? যদি আপনি অভয় দেন তো? তার আর কোনো দরকার নেই। এই সংবাদটা আপনার এক্ষুনি 5 কান করার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু আমার সাথে চলে আসুন, আর যা যা করতে বলছি সেইগুলো করে যান। এখানে কোথাও কি ভৈরব মন্দির আছে? আমাকে বাতাল ভৈরবের পুজো করতে হবে। ওই অপশক্তির বিরুদ্ধে আমাকে যদি কারুর সাহায্য পেতে হয় তাহলে একই ভৈরব। না ঠাকুরমশাই, ভৈরবের তো কোনো মন্দির আমাদের গ্রামে নেই। না, এ তো হতেই পারে না। আছে, আপনাদের গ্রামের সম্বন্ধে আমার অনেক কিছুই আগে জানা আছে। আগে এইখানে অনেকেই এসে ভৈরবের সাধনা করে সিদ্ধিলাভ করে গিয়েছে। ঠিক আছে, আপনি বাড়ি চলে যান, আমি খুঁজে বের করছি। ওইখানে মন্দিরটা আমাকে উদ্ধার করতেই হবে, না হলে কাজ সম্পূর্ণ হবে না। আমি আর তার দিকে না তাকিয়ে চলে এলাম গ্রামের পশ্চিম দিকে। আসলে ওইখানে অনেকদিন আগে একটা গ্রাম ছিল, কিন্তু মহামারীর কারণে ওই গ্রামের বেশিরভাগ জায়গা উজাড় হয়ে যায়, আর ওইখানে পড়ে থাকা জনশূন্য বাড়িগুলোতে বাস করে অশরীরীরা। এটা আমি জানতাম। আমি ওইখানে চলতে শুরু করলাম। মাথার ওপর সূর্যদেব তার প্রখর সূর্যকিরণ বিচ্ছুরিত করছেন। চলার পথে আমার কোনো রূপ সমস্যা হয়নি। ওই জায়গাটা এই গ্রাম থেকে প্রায় 100 ক্রোশ পথ হেঁটে দ্রুততার পৌঁছে গেলাম। আমি সেখানে আবিষ্কার করলাম যে গ্রামের পরিবেশে একটা শ্মশানের গন্ধ বিরাজ করছে, অথচ সেইখানে কোনো শ্মশান তো নেই। যদিও বা থাকে, সেইটা সেইখান থেকে অনেকটাই দূরে। সেই গন্ধ এখানে আসা কখনোই সম্ভব নয়। আমি হন্যে হয়ে ঘুরছি যখন, ওই সময় আমার পিছনেই শুনলাম একটা খড়মের শব্দ। কেউ যেন আমার দিকে উদাত্ত কণ্ঠে প্রশ্ন করলেন, এখানে কি চাই হে? এই পথে তো আগে মানুষ দেখিনি। আমি চমকে ফিরে চাইলাম। তারপরে দেখলাম একজন ঋজু দেহের সাধক আমার পথের সামনে দাঁড়িয়ে আছেন। তার পরনে কালো বর্ণের পোশাক, বয়স ওই 60 ছুঁই ছুঁই। মাথার চুলে পাক ধরেছে, চোয়ালে দাড়ি গোফের জঙ্গলে ভর্তি। আর একটা জিনিস দেখার মতো ছিল অবশ্য, সেইটা হলো গিয়ে ওই সাধুর হাতে একটা মিশমিশে ছোট কালো বর্ণের কুকুর। সাধু ওই শর্মেয়কে ধরে রেখেছেন। ওই কুকুরটা আমার দিকে তার নিষ্পাপ চোখ নিয়ে তাকিয়ে আছে। আমি আবার সাধন শক্তি দিয়ে বুঝতে পারলাম ইনি সাধারণ কেউ নন,
অসীম ক্ষমতার অধিকারী। আর আমার চোখের সামনেই আরেকটা আশ্চর্য কাণ্ড দেখলাম যে ওনার পিছনেই এক পলকের জন্য একটা মূর্তিকে দেখলাম। সাময়িক সময়ের জন্যই, কিন্তু সেটা আমার কাছে পরিষ্কার হলো যে ইনি কার উপাসক। কার উপাসক দেখলেন ঠাকুরমশাই? উনি ছিলেন কাল ভৈরবের উপাসক। ওনার মধ্যেকার ওই ক্ষমতা দেখে আমি বেশ মুগ্ধ হয়েছিলাম। উনি আমাকে নিজের কাছে হাতছানি দিয়ে ডাকলেন, তারপর বললেন, তারানাথ, তুমি এইখানে কেন এসেছো সেইটা আমি জানি। এইখানে আমার আরাধ্য কাল ভৈরবের বেশ ভালোভাবেই পুজো হতো, বেশ ঘটা ছিল। এইখানে আসলে বহুদিন আগে একটা জমিদার বাড়ি ছিল, আর সেই জমিদার বাড়ির যিনি শেষ গৃহস্বামী ছিলেন তিনি আমার নির্দেশে পাশেই পাকুড় তলায় ওনার একটা মন্দির নির্মাণ করে দিয়েছিলেন। কাল ভৈরবের পুজোটা আমি করতাম, কিন্তু সে অনেক দিন আগের কথা। তো একদিন তো মহা সর্বনাশ হয়ে যায়। ওই বিগ্রহটা ছিল কোষ্টি পাথরের। কালো রঙের মূর্তিটা একজনকে দিয়ে দেওয়ার কথা ওঠে, ফলে ওই বাড়ির উচ্ছৃঙ্খলা ছেলে, যে কিনা ওই বাড়ির উত্তরসূরি ছিল, সে একদিন রাত্রিবেলায় এসে ওই মূর্তিটা সরিয়ে ফেলার চেষ্টা করে। আর কাল ভৈরবের দুটি কুকুর এসে তাকে প্রাণে মেরে ফেলে। আর ওই মূর্তিটা মাটির মধ্যে প্রবেশ করে। সেই থেকেই নেমে আসে গ্রামের অমঙ্গল একটা ঘটনা, আর গ্রামকে গ্রাম উজাড় হয়ে যায়। এইবার তোমার সময় এসেছে। তুমি যদি মন্ত্রপুত করে ওই মূর্তিকে জাগিয়ে তুলতে পারো, তাহলে ওই মূর্তির মধ্যে পুনরায় প্রাণ প্রতিষ্ঠা হবে এবং ওই মূর্তি মাটি ফুঁড়ে উঠে আসবে। একদিকে তোমার অভীষ্ট যেমন পূরণ হবে, অপরদিকে আমার উদ্দেশ্যও পূরণ হবে। আপনার উদ্দেশ্যটা যাতে পূরণ হয় সেইটা আমি অবশ্যই চেষ্টা করব, কিন্তু আমাকে কি করতে হবে? এসো আমার সাথে, আমি তোমাকে পথ দেখিয়ে সব বলে দিচ্ছি। কথাটা বলেই ওই সাধক আমাকে নিয়ে চললেন, আর তার পাশেই চলতে শুরু করলো ওই কুকুরটি। আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম এমন একটা জায়গায় যেখানে পাকুড় গাছে পূর্ণ। এই কারণেই হয়তো পাকুড়তলা নামেই ওই জায়গাটা খ্যাত। সেই যাই হোক, আমি ওখানে গিয়ে দেখলাম একটা মন্দির। অবশ্য মন্দিরের দশা দেখলে পরে বেশ মন খারাপ হয়ে যেতে হয়। মন্দিরের ইটের পাঁজা বেরিয়ে এসেছে, আর বট অশ্বত্থের চারা গজিয়ে মন্দিরের চূড়াটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে। দরজাটা হাত ভেজিয়ে রাখা ছিল। আমি গিয়ে পা দিতেই ভেতরে দীর্ঘদিনের ব্যবসা বাতাস এসে আমার নাকে ধাক্কা মারল। ওই সাধু ঢুকে পড়লেন, আর আমি সুবিধার কারণে একটা হ্যারিকেন, যেইটা কিনা ওইখানেই রাখা ছিল, সেইটা জ্বালিয়ে নিলাম। মাথার উপরের দিকে তাকাতেই নজরে পড়ল যে ওইখানে ছাদটা বেশ উঁচু, আর আমি এও দেখলাম যে একটা কঙ্কাল পড়ে আছে। সেই কঙ্কালটা অনেক দিনের পুরনো। ওই কঙ্কালের পাশেই যেখানে আসন আছে, ওইখানে এগিয়ে গিয়ে সামনের দিকে হ্যারিকেনের আলোটা বাড়িয়ে ধরতেই চোখে পড়ল যে মাটিতে গর্তটা অনেকটা নিচে নেমে গিয়েছে। আমি সাধুর দিকে চেয়ে রইলাম। উনি আমাকে বললেন, তারানাথ, এই হচ্ছে সেই গর্ত যেখানে কাল ভৈরবের মূর্তিটা আপনা হতেই ঢুকে গিয়েছিল। এইবার তোমাকে ওই মূর্তিটা নিজের মন্ত্র শক্তি দিয়ে বার করতে হবে। আর ওই মূর্তিটা বার করতে পারলেই মূর্তির চোখের দিকে তাকিয়ে থাকবে। কিন্তু কেন? সেইটা সময় এলেই বুঝতে পারবে। আমি ওই সাধুর কথা শুনে তাই করলাম। সন্ধ্যার দিকে আমি যে সাধনা কাজে মগ্ন হব, এই সংকেত আমাকে সাধুজি অনেক আগেই দিয়ে দিয়েছিলেন। কাল ভৈরবের পূজা কিন্তু সহজ কথা নয়। অনেক কাঠে খড় পোড়াতে হয়, অনেক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে চলতে হয়, তারপর গিয়েই সাধকের প্রতি উনি তুষ্ট হয়ে ফল প্রদান করে। সূর্যাস্ত হয়ে গেল। আমি সেই গ্রামেরই একটা পুকুরে ডুব দিলাম। তারপর মন্ত্রপাঠ করতে করতে নিজেকে শুদ্ধ করে নিয়ে ডাঙায় উঠে এলাম। উঠে আসার সময় সত্যি বলছি তোমাদের, আমার মনে হচ্ছিল আশপাশ থেকে কেউ যেন আমাকে দেখছে, আর আমার করার প্রতিটি পদক্ষেপের দিকে
তীক্ষ্ণ নজর আছে। ভয় পেয়েছিলেন বলতে চাইছেন? হ্যাঁ কিশোরী, ভয় আমি পেয়েছিলাম, এটা স্বীকার করতে কোনো আফসোস নেই। নির্জন মানব শূন্য একটা গ্রাম, ওই গ্রামে নেই কোনো আলো কিংবা লোকজন। সন্ধ্যা হলে কেউ শঙ্খ বাজায় না, মাথার উপর দিয়ে গেল না কোনো পাখি। এমনই নির্জন যে ঝিঁঝি পোকার ডাক অবধি আমার কানে এসে পৌঁছল না। কি আশ্চর্য না! ওই অন্ধকারে দাঁড়িয়ে ভাবছিলাম, এইবার কোথায় যাব আঁধারে? আমি তো পথই দেখতে পাচ্ছিলাম না। ওই সময় দেখলাম যে কে যেন আমার দিকে এগিয়ে আসছে, আর আমি তাকে দেখে বুঝতে পারলাম যে এইটা অন্য কেউ নয়, সাধুর সাথে থাকা ওই কুকুরটা। সে আমাকে পথ দেখিয়ে নিয়ে গেল, আর তার সাথে এগোতে এগোতে আমি পৌঁছে গেলাম ওই মন্দিরে। দেখলাম যে সেইখানে আলো জ্বালিয়ে রাখা আছে। ওই আলোটা মশালের। সাধুকে দেখতে পেলাম না, কিন্তু আমি যেহেতু পূর্ব অভিজ্ঞতা দ্বারা অভিজ্ঞ, তাই আমাকে বলতে হলো না। আমি প্রণাম করে ওই আসনে বসে পড়লাম, আর ওই বসে পড়তেই আমার শরীর আর মন জুড়ে যেন একটা বিদ্যুৎ প্রবাহ খেলে গেল, যেটা তোমাদের সাধারণ ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। সামনে জ্বলছিল একটা দ্বীপ আর প্রদীপ। আমি সংকল্প করে নিয়ে মন্ত্র পাঠ করলাম। এইভাবেই বেশ কিছুক্ষণ কেটে গেল। পরিবেশ আগের চাইতে অনেক বেশি শান্ত হয়ে গিয়েছিল, আর ওই শান্ত পরিবেশেই আমি এইবার একটা খচখচ শব্দ পেলাম। কিসের শব্দ? জিজ্ঞেস করলো কিশোরী। ঠাকুরমশাই আগের মতো করেই বলতে লাগলো। দেখলাম কোত্থেকে একটা চামচিকে এসে আমার মাথার উপর এসে ঘুরপাক খাচ্ছে, আর ওই চামচিকেটা পাশে পড়ে থাকা ওই কঙ্কালের উপরে ঘুরপাক করতে করতে সে উঠে বসেছে। তারপর সে আমার দিকে ছুটে এলো। ছুটে এসে আমাকে হুঙ্কার দিয়ে বলল, চলে যাই এখান থেকে তারানাথ, নইলে তোকেও আমার মতো কঙ্কাল বানিয়ে দেব। চলে যা বলছি। আমি চুপচাপ ধ্যানমগ্ন রইলাম। সে নানাবিধ উপদ্রব করল। তারপর আমার চোখের সামনে অন্ধকার পটে ভেসে উঠল কাল ভৈরবের অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্য। ওই দৃশ্য দেখেও আমি চুপ করে মন্ত্র পাঠ করতে লাগলাম। হাতের মালাটা আমার ঘুরতে লাগলো নিজের মতোই। আবার উপরের দিকে একবার চোখ গেল। সেইখানে দেখলাম যে এক রাশ কালো ছায়ার ভিড় জমেছে। কোনো কোনো সময় আবার কানে এলো তীক্ষ্ণ নারী কণ্ঠের আর্তনাদ। ওই আর্তনাদ শুনে কানে তালা লেগে যাওয়ার জোগাড়। কিন্তু আমি ঠায় বসে রইলাম, আর আমার কঠিন পরীক্ষা দ্বারাই সন্তুষ্ট হয়ে মাটির মধ্যে থেকে একটা কম্পন সৃষ্টি করে মাটির মধ্যে থেকে কিছু একটা বেরিয়ে আসছিল। আর সেই শব্দের অনেকটা দুইটি পাথরে পাথরে একত্র ঘর্ষণ হলে যেমন শব্দ উৎপন্ন হয়, ঠিক তেমনই। আমি তাও মন্ত্রপাঠ থামালাম না। আর ওই সময় আমার মনের মধ্যে কেউ যেন বলে উঠল যে, তারানাথ, তোমার সাধনায় আমি তুষ্ট হয়েছি, এইবার তোমার চোখ খুলে দেখো। আমার কিন্তু সন্দেহ হচ্ছিল যে কাল ভৈরব এত দ্রুত কিভাবে সন্তুষ্ট হতে পারেন। তবু ইষ্ট দেবতার নাম করে চোখ খুলে দেখতেই দেখি যে একটা কবন্ধ স্ত্রীলোক আমার সামনে দাঁড়িয়ে আছে। আর আমি নিজের অজ্ঞাত সারেই কখন যেন আসন থেকে কিঞ্চিত পরিমাণ সরে এসেছি। মন্দিরের মধ্যে তখন অট্টহাসির রেশ নানা স্থান থেকে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার গলা টিপে ধরল ওই কবন্ধ প্রেতমূর্তি। ঠিক ওই সময় দূর থেকে ভেসে এলো একটা উচ্চ কণ্ঠের কুকুরের ডাক। আর হয়তো দৈবক্রমে মাটি থেকে উঠে এলেন তেজদীপ্ত কাল ভৈরবের মূর্তি। আর ওই মূর্তি থেকে বেরিয়ে আসা তেজ থেকে যে আলোক দীপ্তিটা ছড়িয়ে পড়ল, তাতেই ওই কবন্ধ মহিলাটা আর অন্যান্য বাধা সব কোথায় যেন মিলিয়ে গেল। আমি অতি কষ্টে উঠে পড়লাম, আর সোজা ওই মূর্তির চোখের দিকে তাকিয়ে রইলাম। আমার দৃষ্টিশক্তি ধীরে ধীরে ঝাপসা হয়ে এলো, আর আমার কিছুই মনে ছিল না। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, কি হলো আপনার? আপনি আপনি এইখানে এইভাবে শুয়ে আছেন কেন? একটা ডাক আমি শুনলাম।
সেটা শুনে ভবভূতির বলেই মনে হলো। সে আমাকে ডেকে ধীরে ধীরে জল দিল আমার মুখের সামনে। আমিও ধীরে ধীরে উঠে পড়লাম, আর তার দেওয়া জল খেয়ে অনেকটাই সুস্থ বলে মনে করলাম। তারপর তার কাছে জিজ্ঞাসা করলাম, এই যে ভবভূতি বাবু, আমি এইখানে এলাম কি করে? কি যে বলেন আপনি, নিজেই কিছু জানেন না দেখছি। আপনি তো ওই ডোবার কাছে পড়েছিলেন, আমি আর আমার এক চাষি ভাই তো আপনাকে এইখানে নিয়ে এলাম। যাক, আপনি বেঁচে আছেন দেখছি। ঈশ্বরের অসীম কৃপা, নইলে যে কি চিন্তার মধ্যেই ছিলাম। আমি এবার সব বলতে পারলাম আর নিজের মধ্যে শক্তি অনুভব করলাম। আর চোখ বুঝলেই আমার বারবার কাল ভৈরবের মূর্তিটা মনে ভেসে উঠল। আর ওই সাধুর হদিশ জানতে চাইলাম, কিন্তু ওই সাধুর হদিশ কেউ দিতে পারল না। তখনই আমার মনে হলো যে কাল ভৈরব নিজেই আমাকে সাধুর বেশে এসে পথ বাতলে দিয়ে গেছেন। আমিও আর দেরি করলাম না। রাত্রি ঘনিয়ে আসার আগেই আমি আমার সাথে থাকা উপকরণ আর শ্বেত আকন্দের মূল জোগাড় করে সেটা দিয়ে তৈরি করে নিলাম একটা মন্ত্রপুত তাবিজ। তারপর সন্ধ্যার দিকে চলে এলাম নতুন বউ অর্থাৎ শতরূপার বাড়িতে। সেইখানে এসেই আমি দেখলাম যে বাড়ির মধ্যে কেউ নেই। শতরূপার বাড়ির ঠিক কাছেই ছিল একটা ঘন জঙ্গলে অধ্যুষিত জায়গা। সেইখানে বসে পড়লাম আর খড়ি দিয়ে মাটির উপর অঙ্কন করলাম একটা কাল ভৈরব যন্ত্র, আর মাঝখানে বসিয়ে দিলাম একটা সর্ষের তেলের প্রদীপ। যেহেতু ইনি শিবের পঞ্চম অবতার, তাই ওনার জন্য জপ করা রুদ্রাক্ষের মালাটা শোধন করে নিয়ে আমি শুরু করলাম বীজ মন্ত্র পাঠ। বীজ মন্ত্র পাঠ করতে করতে আমি কারুর পায়ের যেন অস্তিত্ব টের পাচ্ছিলাম। বেশ খানিকক্ষণ জপ করতে আমার দুই পাশের দুইটি কুকুরের ডাক শুনলাম। তারপর চোখ খুলতেই আমার চোখে পড়ল যে মিশমিশে দুইটি কালো কুকুর আমাকে ঘিরে আছে, আর তাদের চোখ লাল, আর তাদের চেহারাটা বিরাট। ওই সারমেয় দুটির ছায়া অবধি পড়ছিল না। আমি বুঝলাম যে কাল ভৈরব তার বাহন দিয়ে আমাকে সুরক্ষিত রেখে দিয়েছেন। আমি আবার চোখ বুজে জপে মগ্ন হয়ে গেলাম, কিন্তু প্রায় আধা ঘন্টা অতিক্রম হতে না হতেই এইবার আমার কানে একটা মানুষের আর্তনাদ সূচক শব্দ প্রবেশ করল। আর সেই সাথেই দেখতে পেলাম আমার পাশের থাবা গেড়ে বসে থাকা ওই কুকুর দুটো নেই। দূর থেকে তাদের কর্কশ ডাক আমি শুনতে পেলাম। তারপর আর কি হলো সেই কথা আমার আর জানা নেই। আমি দেখলাম যে ওই কুকুর দুটো আমার দিকে ফিরে আসছে, আর তাদের দাঁতে লেগে আছে রক্ত। জব সম্পূর্ণ করতে চলে এলাম বাইরে। তখনও রাতের আধার পূর্ণভাবে কাটেনি, তবু পূব আকাশ ফর্সা হয়েছে। যাই হোক, সেই সময় ঝোপের আড়াল থেকে চোখে পড়ল যে একটা লোক উপুড় হয়ে পড়ে আছে। তাই দেখে আমি তাকে উল্টে দিয়ে দেখি যে ওই কুকুর দুটো তার টুঁটি ছিঁড়ে তাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। আমি বুঝলাম যে এই সেই চিন্ময় অর্থাৎ তন্ময়ের বন্ধু, যে কিনা তাদের স্বামী স্ত্রী দুজনকেই ওই সাধুর কবলে ফেলে শেষ করেছে। সে আমাকেও খুন করতে চাইছিল, তাই আড়াল থেকে আমার গলায় ছুরি বসিয়ে দিত, কিন্তু এইবার আমাকে কাল ভৈরব বাঁচিয়ে দিলেন। কি বলছেন? তাহলে ওই অনিষ্টকারী ওই তান্ত্রিকের কি হলো? সে পাত্তাড়ি গুটিয়ে পালিয়ে গিয়েছিল। যেহেতু সে নিজের হাত থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, তাই আমি তার ডেরায় গিয়ে একটা নরকরটি উদ্ধার করলাম, আর ওইটা নিয়ে এলাম শ্মশানে। তারপর সেইটা ফেলে দিলাম চিতার আগুনে, আর তন্ময় আর শতরূপার নামে প্রায়শ্চিত্ত করে দিয়ে তাদের আত্মার শান্তির ব্যবস্থা করে দিলাম। তারপর থেকেই ওই গ্রামে নেমে এলো শান্তি। আসলে ওই তান্ত্রিক জাগিয়ে তুলেছিল একটা শয়তানি শক্তিকে, কিন্তু তাকে ফিরিয়ে দিতে পারার আগেই কাল ভৈরব তার থেকে কেড়ে নিয়েছিল যাবতীয় শক্তি। তাই সে পালিয়ে গিয়েছিল, কিন্তু পালিয়ে গেলেই কি আর রেহাই পাবে? যাকে সে জাগিয়ে তুলেছিল সে তাকে ঠিকই শেষ করবে। আমি সকালে স্নান করে ফিরে এলাম ভবভূতির বাড়িতে। ভবভূতি আমার জন্য পথ চেয়ে বসেছিল। সে আমাকে দেখে বলল, আরে ঠাকুর মশাই, আপনার জন্য কালকে থেকে তো আমার কত যে চিন্তা হচ্ছিল, কিন্তু কই গিয়েছিলেন? আর আর আপনার সাধনার কি হলো? ওই তান্ত্রিক কি জব্দ হলো?
হ্যাঁ ভবভূতিবাবু, আমি সাধনার কাজে সফল হয়েছি। আর শুধু তাই নয়, এই গ্রাম থেকে আমি মিটিয়ে দিয়েছি সমস্ত অমঙ্গল। চিন্তা নেই, এবার গ্রামে আপনারা নিশ্চিন্তেই থাকতে পারবেন। চলে এলাম ওইখান থেকে। অবশ্য একবার আমার সেই মক্কেলের সাথে দেখা করে নিয়েছিলাম। উনি আমাকে জোর করে তার বাড়িতে থাকতে বাধ্য করেছিলেন। তারপর ওইখান থেকে আমরা চলে এসেছিলাম। ঠাকুরমশাই গল্প বলা থামিয়ে এইবার চুপ করলেন। তারপর উনি আমাদের দিকে চেয়ে বললেন, তা কেমন লাগলো তাহলে আজকের ঘটনাটা? শেষমেশ শ্মশানের কুকুরই তাকে শেষ করলো। আর ওই চিন্ময়ী বা কেন তার বন্ধুর সঙ্গে ওইরূপ মনোভাব পোষণ করেছিল, সেই ব্যাপারে কিছু জানতে পেরেছিলেন? ঠাকুরমশাই আবার একটা সিগারেট ধরিয়ে আনমনে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, দেখো বিভূতি, মনুষ্য চরিত্র বেজায় কঠিন, বুঝলে? কার মনে কি কখন ফাল দিয়ে ওঠে সেইটা কেউই জানতে পারে না। হয়তো চিন্ময় কোনো স্বার্থসিদ্ধির কারণেই ওই পরিবারকে শেষ করতে চেয়েছিল, যেটা সে পেরেছে, কিন্তু নিজের কুকর্মের ফল তাকে ভুগতেই হয়েছে। কর্মফল কাউকেই ছেড়ে কথা বলে না, এটা মনে রাখবে। শুনছিলেন লেখক অনিক চক্রবর্তীর কাহিনী তারানাথ তান্ত্রিকের গল্প অষ্টভৈরবের মারণ ক্রিয়া। শব্দ সংযোজন ও আবহ সৃষ্টিতে সায়র দে। গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ব্রতদীপ ও আমি দেবাঞ্জন। প্রযোজনা ও ভিএফএক্সে সৌরভ ও মেঘনা। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্ট করতে